কালসর্প দোষ বলে কিছু নেই। তো মাথা যদি আমাদের ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু লাইফ কিন্তু আমাদের ফুললি ইমব্যালেন্স। কিন্তু আচ্ছা, এই কারোর ছক দেখে কি সত্যি বলে দেওয়া সম্ভব এর বিবাহ হবে কি হবে না? রাহু হচ্ছে আনএক্সপেক্টেড মানি, মানে লাইফে কেরিয়ার চরম জায়গা চলে যাবে। শুক্র হচ্ছে হলো মহিলাদেরকে আপনাকে সম্মান করতে হবে। সব মাঙ্গলিকে ডিভোর্স হয় না, সব মাঙ্গলে সুখ শান্তি হয় না। গণ হচ্ছে হলো আমাদের টেস্ট, গণ হচ্ছে আমাদের ক্যারেক্টার। 15টা গাছ মেরে তো আমি ভেজ গাছ খাচ্ছি, তাহলে আমার তো 15টা পাপ পড়েছে। আর একটা যদি পাঠাকে মারা যদি হয়, খাসিকে মারা হয়, তাহলে 15 জন মিলে খাবে, তার মানে একটা পাবো। আজকে যদি মাছ লোকে না খেয়ে তাহলে নদীতে তাহলে লোকে তাহলে চান করতে পারতো? নোংরা বাসা, গালি গালাজ দিয়ে পূজা করতো, মাঙা থাকতো। ভগবান সাধনা করে ভগবানকে পেয়ে আমি লোককে উপকার করবো, পিছিয়ে ছিল সাধনা কি হয়? জিন হচ্ছে হলো আমাদের হলো শুদ্ধ, মানে খুব পজিটিভ এনার্জি। কাঁচা গ্লাসে অল্প ফিটকেরি, দারচিনি আর হচ্ছে হলো কালো সর্ষে। উনি সাইকো ডাক্তার সব দেখিয়েছে, সাইকো প্রবলেম না এটা। এই যখন দেখছে সে লোক দেখছে, আর এ যখন দেখছে মহিলা দেখছে। বলে দেখছে সেখানে আপনি হচ্ছে মাথায় চুল দিবেন একটা, এত বড় খাট একটা এক হাতে উঠিয়ে দেয় 1.5 ফুটে। দেখুন 1.5 ফুটে খুব খারাপ, যার পেছনে ধরবে না বা পাগল বানায় ছেড়ে। এই ভূত বা চালান করা তন্ত্র মন্ত্র এফেক্ট কেন হয়? এটা কিন্তু আমাদের কুষ্টি বা হরস্কোপ উপর ডিপেন্ড করে। কিন্তু গুয়াহাটির থেকে আমি একসাথে আসলাম 1 ঘন্টা ট্রাভেল করে, রাস্তা গাড়িটা খারাপ হয়েছে, বাট গাড়িটা সাইড করে আপনার সঙ্গে হাঁটা শুরু করলো। লোকটা গেল কোথায়? নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে গেছেন আজকে আমাদের গেস্ট তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী মহারাজ। নমস্কার। জয় মা কামাখ্যা। প্রথমত আপনাকে অনেক থ্যাংক ইউ, কারণ আমাদের এত বন্ধুরা আপনাকে আনার জন্য রিকোয়েস্ট করেছিল এবং আমরা সেকেন্ড টাইম আবার আপনাকে আজকে পেলাম। আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করবো, সেটা হচ্ছে আপনার বাড়ি তো আমরা এর আগের এপিসোডেও জেনেছি, হ্যাঁ, যে একদম মা কামাখ্যা মন্দিরের পাশেই, এবং আপনার ওখানে রীতিমতন মন্দির আছে বাড়িতে বা আপনার আশ্রমে। তো আমাকে একটুখানি বলুন, সেটা হচ্ছে কালসর্প যোগ, যেগুলো নিয়ে মানুষের খুব ভীত থাকে, এইগুলো কি সত্যি পুজো করে কাটানো সম্ভব? কালসর্প যে যোগটা যেটা বলছে, আমার যেটা ভারতবর্ষ দ্বিতীয় সেকেন্ড টাইম কালসর্প মন্দির আছে। প্রথমত কালসর্প নিয়ে জিনিসটা কিন্তু আমাদের অনেকটা কিন্তু মাহাত্ম্য আছে। এটা আদৌ কি আছে? কালসর্প দোষ আর যোগ এক নয়। কিন্তু কালসর্প দোষ যদি আমরা যদি বলি, হরস্কোপে আমরা মানছি, এটা কিন্তু অনেকটা কিন্তু মিনিং আছে, মিনিং নেই। কীরকম? মানে দেখুন, প্রথম হচ্ছে হলো কালসর্প দোষ বলে কিছু নেই। ধরুন আজ থেকে এটা কিন্তু বেশি দিন হয়নি কালসর্প যোগটা বেরিয়েছে। আমাদের যারা আগে যদি বলি, আমি বৈদিক অ্যাস্ট্রোলজি বলি, সেখানে কোথায় কিন্তু লেখাই নেই যে কালসর্প বলে যোগ আছে। আচ্ছা, ঠিক আছে, এটা বলছে আমরা কাল মানে কুণ্ডলী যোগ বলি আমরা। কুণ্ডলী যোগ, কুণ্ডলী মানে কি হচ্ছে, আমরা আঁকিয়ে বেঁকে যে পেঁচের সাপ, যেমন সাপ থাকে আমাদের, মানে কুণ্ডলী নিয়ে বসে থাকে, কুণ্ডলী যোগ বলি। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা শুরু হচ্ছে ধরুন আমরা 19th সেঞ্চুরি বা থেকে শুরু হয়েছে কালসর্প যোগ বলে আছে, তার কোনো যোগ ছিল না। এটা থাকলে কি ক্ষতি হয়? দেখুন, প্রথমত দেখছি আমাদের হচ্ছে হলো রাহু আর কেতু অঙ্ক বলি আমরা। রাহু কেতু যদি এক সাইডে যদি প্ল্যানেট থাকে, যদি আমরা, তো রাহু কেতু প্রত্যেকটা প্ল্যানেট এক সাইডে আছে, রাহু কেতু সাইডে কোনো নেই। তাহলে কারো যদি মেষে যদি রাহু আছে, কেতুতে আপনার তুলাতে কেতু বসে আছে, বাকি প্ল্যানেট এক সাইডে আছে, তাকে বলি আমরা পূর্ণ কালসর্প যোগ। পুরো 180 ডিগ্রি একদিকটা ফাঁকা, পুরো ফাঁকা, তাহলে বলছি কালসর্প যোগ বলছি আমরা। কিন্তু কালসর্প যোগ মানে কি, তো যখন সাপটা দেখবেন, যদি মেষকে আমরা মাথা ধরি আর কেতুকে বলবো আমরা হলো লেজ ধরবো, এই যে লাইফটা আছে না, সাপটা কিন্তু একা বাঁকা, আমাদের লাইফটা এরকম হচ্ছে। আচ্ছা, লাইফে যখন আমরা লাইফে স্ট্রাগল লাইফ যেটা বলি আমরা, যখন অনেক উত্থান পতন আসে, এটা সাপের মতো আমরা ক্যারেক্টার বলি আমরা। তো কুণ্ডলী যোগ যেটা হয়, রাহু হচ্ছে হলো আমাদের হচ্ছে হলো কালপুরুষ, কালসর্প মানে কালপুরুষ বলি, রাহু হচ্ছে হলো আমাদের কালপুরুষ বলি আমরা। তো প্রথম দেখবেন, প্রথম যখন আমাদের যখন সায়েন্সের ক্ষেত্রে চলে যায়, যারা সায়েন্স নিয়ে যারা আছে, তারা ডক্টররা খুব জানে, যখন দেখবেন যখন আমাদের কোনো বেবিকে যখন আমাদের ডেলিভারি বা করা হয়, তখন কিন্তু আমাদের কিন্তু মাথাটা কিন্তু আমাদের আগে বার করা, তারপরে আমরা বলছিল, তাহলে মাথাটা হচ্ছে হলো কাল, মানে মাথাটা যে কালো হচ্ছে সেটাকে বলি আমরা হলো মানে রাহু বলি আমরা। আর যে এটাকে আমরা পুরুষ বলি, এটাকে বলে আমাদের কালপুরুষ বলি, অথবা আমরা এটাকে আমরা কুণ্ডলী যোগ বলি, অথবা আমরা হচ্ছিল আমরা কালসর্প যোগ বলি। তো রাহু যখন মাথাটা সবচেয়ে মেন, যখন আমি আপনার সাথে তোমার সাথে কথা বলছি, কিন্তু আমার কিন্তু সব কিছু হাত পাও চলছে, কিন্তু বাট ব্রেন কিন্তু কাজ করছে কিন্তু। তো মাথা যদি আমাদের ইমব্যালেন্স হয়, তাহলে কিন্তু লাইফ কিন্তু আমাদের ফুললি ইমব্যালেন্স কিন্তু। ঠিক আছে, তো আমাদের তাই হচ্ছে রাহু হচ্ছে আপার পোর্শন মানে মাথা, রাহু যদি কারো ইমব্যালেন্স থাকে, রাহু যদি খারাপ থাকে, তাহলে আমাদের লাইফে স্ট্রাগল করতে হবে, ওভার থিঙ্কিং হবে, ডিপ্রেশন হবে, অ্যাংজাইটি হবে, মানে আমাদের চিন্তা শক্তিটা হারিয়ে যায়। তো
তো এটা হচ্ছে আমাদের কালসর্প। কালসর্প যোগ যদি থাকে তারা কি অনেক নাম করতে পারে জীবনে? বা দেখো নাম এখন কালসর্প কত কোন ডিগ্রিতে দেখতে হবে, কারণ আমাদের 12টা রাশি 12টা ঘর 30 ডিগ্রি করে আছে, সেখানে দেখতে হবে আমাদের কত কি আছে। এখন কালসর্প সচিন তেন্ডুলকর কালসর্প যোগ আছে, তো লতা মঙ্গেশকর কালসর্প যোগ ছিল, কিন্তু আমরা দেখেছি তারা যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে। আমরা খালি জানি সচিন তেন্ডুলকর ভালো একটা ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার, তার ফ্যামিলিগত কিছু যায় না আমাদের, লাইফের পার্ট থাকবে, কোনো একটা সাইড তার ডিস্টার্ব থাকবে। লতা মঙ্গেশকর আমাদের বলা কিছু নেই, আমাদের তার ম্যারেজ লাইফটা হয়নি। তো আমাদের কালসর্প হচ্ছে বলে যে লাইফ স্ট্রাগল করায়, বাট তাকে দেখতে হবে আপনি কী ধরনের কালসর্প যোগ, অথবা কোন ডিগ্রিতে বসে আছে, কার সঙ্গে বসে আছে, কি করছে, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কারোর ছক দেখে কি সত্যি বলে দেওয়া সম্ভব এর বিবাহ হবে কি হবে না? তো যদি সে বিবাহ হবে, যেটা জ্যোতিষের উপর, যে অ্যাস্ট্রোলজির উপর ডিপেন্ড করবে। যদি আপনার 6 মাসের কোর্স করে 1 বছর কোর্স করে বলছেন আমি অ্যাস্ট্রোলজি হয়ে গেছি, মানে জ্যোতিষ সম্রাট যাই, তাহলে তো আপনার তো হবে না। বললাম না, মানে জ্যোতিষ শাস্ত্রটা সমুদ্র, ঠিক আছে? তো 21 বছর অভিজ্ঞতা, মানে আমার যে অভিজ্ঞতা মনে হচ্ছে কিছুটা করেছি মনে হয়। না না, ডেফিনেটলি আপনি অনেকটাই করেছেন। তো আগে শেষ নেই তো, ঠিক দেখুন হরোস্কোপ হাত মানুষের লাইফ, হাজার লোকে হাজার সমস্যা, কেন কখন মিলবে না। যখন অ্যাস্ট্রোলজি শিখবেন অথবা তন্ত্র শিখবেন, তখন একটা কমন থিওরি, তোমার এই হতে পারে, এই চোখে এই হতে, যখন আপনি চেম্বার করবেন বা লোকের সাথে মিলবেন, সমস্যাটা চেঞ্জ, কিন্তু প্র্যাকটিস করতে করতে আরো সমস্যা চেঞ্জ হয়, তখন সেই প্রভাব। কাল পুরুষ যেটা কালসর্প কুণ্ডলী যোগ, সে কালসর্প যোগ আমাদের ভাইটাল ব্যাপার এখনকার জ্যোতিষের যে চলছে। কিন্তু আদৌ যদি আমরা বলি 19th সেঞ্চুরি বা 20th সেঞ্চুরি, তখন কালসর্প মিলে কোনো রকম কথা ছিল না। অ্যাকচুয়ালি কালসর্প যোগ হয় না, কালসর্প দোষ হয় না, এটা বলে আমরা কুণ্ডলী যোগ বলি। যোগ থাকে, কুণ্ডলী যোগ, উনি সাপ যেমন কুণ্ডলী নিয়ে বসে থাকে, আমাদের লাইফটা হচ্ছে এই কুণ্ডলী যোগ বলে। তো এটা রাহু আর কেতুকে ইম্পর্টেন্ট, আমাদের হরোস্কোপে যেরকম আমরা যখন দেখি, আমরা হরোস্কোপে রাহু কেতু ইম্পর্টেন্ট। রাহু যদি, রাহু হচ্ছে আনএক্সপেক্টেড মানি, রাহু হচ্ছে মানে আপনাকে আনএক্সপেক্টেড লাইফ সব কিছু দিবে, ফাটকা টাকা দিবে, ফাটকা সুনাম দিবে, পুরো একদম মানে লাইফে কেরিয়ার চরম জায়গা চলে যাবে, রাহুর কাজ। আর শুক্র হচ্ছে সাকসেসফুল, দেখুন শুক্র হচ্ছে আপনার একটা শুক্রদের সাকসেসফুল, হ্যাপিনেস বা লাক্সারি সব বলি, বাট কখন করবেন? যখন আপনার টাকা থাকবে, ঠিক আছে? আপনি পকেটে টাকা নিয়ে ধার করে আপনি লাক্সারি লাইফ করছেন, সেটা শুক্র করাবে। তো রাহু যদি থাকে, রাহু হচ্ছে ধর আপনার সকল সুনাম টাকা, রাহু মানুষের জীবন দেখেন, রাহু হচ্ছে আমাদের মাথা, সে চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আর রাহু যদি ইমব্যালেন্স থাকে, রাহু যদি নেগেটিভ থাকে, তাহলে লাইফ ইমব্যালেন্স। আচ্ছা, আমি এর পরের টপিকে আসছি, কিন্তু তার আগে একটু আমার দর্শকদের জন্য আপনি শুক্রকে ভালো করার জন্য যদি কিছু টোটকা বলেন। না, শুক্রকে আমাদের প্রথমত শুক্রকে ভালো করার জন্য, শুক্রকে আপনার দেখতে শুক্র কত ডিগ্রি বসে, আমি একটা টোটকা দিলাম, এটা আমাদের নর্মাল টোটকা, অ্যাভারেজ টোটকা। তো মানে শুক্রকে যখন আমাদের হচ্ছে শুক্র, যেটা আজকাল শুক্র হচ্ছে ভালো করে আমাদের মানে মাকে, মানে মহিলা যেটা বলি আমরা, মা বোন অথবা ওয়াইফ, যদি আমরা কি সম্মান যদি করি, তা ওনাদের যদি আমরা যে সেই জায়গা দিতে পারি, তা শুক্র ভালো হয়। আর শুক্র যদি মানে যদি আমাদের মা হোক বা বোন হোক বা নিজের ওয়াইফ হোক বা গার্লফ্রেন্ডই হোক, মানে মহিলাদের যদি অপমান বা উৎসে করা হয়, তাহলে শুক্র খারাপ হয়। আর তাদের শুক্র যদি এগুলো ঠিক না, শুক্র জীবন ঠিক হয়। আপনি যত ডায়মন্ড পড়ুন বা শুক্রের মহাদশা হোম করুন, না আপনার কি ভুবনেশ্বর পূজা করুন, লাভ কিচ্ছু হবে না। তো প্রথমত হলো শুক্র হচ্ছে মহিলাদেরকে আপনাকে সম্মান করতে হবে, ঠিক আছে? আচ্ছা শাস্ত্রীজি, আমাকে এবার একটু বলুন, সেটা হচ্ছে আর একটা জিনিস আমরা শুনে খুব ভয় পাই, সেটা হচ্ছে মাঙ্গলিক যোগ। মাঙ্গলিক যোগ থাকলে নাকি অনেকের বিয়ে হয় না, বা বিয়েও যদি হয় আগে নাকি একটা কলা গাছের সঙ্গে বিয়ে দেয়, এইগুলো কতটা সত্যি? মাঙ্গলিক মানে কি, মানে ওয়ার্ডটা কি বলুন তো? মাঙ্গলিক মানে কি? মঙ্গলময় কাম, তাই তো বলি আমরা। মঙ্গলময় কাম কি বলি আমরা? মাঙ্গলিক বলি। তাহলে এখানে অশুভ হলো কোথা থেকে? তাহলে এটাকে ভয় হিসেবে মানুষ দেখে। তাহলে এখানে মঙ্গলময় মানে কি? মাঙ্গলিক কাজ, আর মাঙ্গলিক কাজ করতে হবে। মাঙ্গলিক মানে ওই মাঙ্গলিক যেটা বলছে আমাদের, মাঙ্গলিক থাকলে আমাদের এই প্রবলেম হবে, বিয়ে ভেঙে যাবে, বিয়ে হবে। তখন প্রথমত আমাদের মাঙ্গলিক অনেক ধরনের হয় অ্যাস্ট্রোলজি হিসাবে, লগ্ন বা রাশি থেকে 1 নম্বর ঘর বলুন, বা 4 নম্বর ঘরুন, বা 7 হাউস বা 8 হাউস অথবা 12 হাউস, এই 5 জায়গায় যদি মঙ্গল বসে, তাহলে আমরা মাঙ্গলিক বলি, কিন্তু আবার ভয়ও পাই। তো এখানে আপনি দেখতে কোন ডিগ্রিতে মঙ্গল বসে আছে, কোন নক্ষত্র বসে আছে, কার সাথে যোগী আছে, কারণ এই 5 জায়গা বসলে তো মাঙ্গলিক হয় না। তো
এই নিয়ে কিন্তু অনেকটা কিন্তু আমাদের প্রফেশনাল ক্ষেত্রে অনেক লোককে ভয় দেখানো আর তাতে প্রচুর প্রচুর টাকা কামায়। তো মাঙ্গলিক যোগ থাকলেও যে ডিভোর্স হবে কোনো কথা নেই। এমন দেখেছে মাঙ্গলিক যোগ আছে, ডিগ্রি 36টার মধ্যে 12টা ডিগ্রি হয়েছে, তাও বিয়ে ডিভোর্স হয়নি, সংসার দিব্যি করে করেছে। আবার 36টার মধ্যে আপনার 30টা 32টা ডিগ্রি মিলেছে, মানে রাজজোটক বলেছে, তাও আপনার ডিভোর্স হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের এই যে বিচারটাকে অনেকটা কিন্তু বিচার করতে হয়। তবে আমাদের তো শুক্র কোথায় বসে আছে, তারাকূট কোথায়, তারাকূট, জনিকূট, তারপর গহমূত্র, এগুলো সব দেখতে হবে, গণ দেখতে হবে। তো এইগুলো মিলিয়ে যখন তখন হরস্কোপ আমাদের হয়। আচ্ছা, তো এরকম হয় না যে আপনার মাঙ্গলিক মানে ডিভোর্স। তো প্রথমত মাঙ্গলিক যোগ থাকলে সাধারণত অনেক পুজো পদ্ধতি হয়, কিন্তু আমার যেটা মন্দিরে বঙ্গাইগাঁ মন্দির আছে মাঙ্গলিক মন্দির, আপনার মন্দিরে কিভাবে পুজো হয়? মাঙ্গলিক প্রধান আদ্যা শক্তি মহামায়াকে পূজা হয়। আচ্ছা, সেরকম কোনো রকম বিষ্ণু, যেটা আমার স্বপ্নের আদেশে মাকে পেয়েছি আমি, ধরুন স্বপ্নের আদেশে ছোটোবেলায় পেয়েছি, আর সেখানে হচ্ছে আমাকে মা আদেশই দিয়েছে এই মন্দিরে মাঙ্গলিক পূজা হবে, আত্মা শক্তি মহামায়া রূপে আমি আছি, না দুর্গা না কালী, ঠিক আছে, জীব বের করিয়েছে, মার উগ্রমুখ না সুন্দর, আর 10টা হাত, আবার হচ্ছিল দুর্গা অসুর সিংহ যা সব আলাদা থাকছে, এই রূপে মাঙ্গলিক পূজা হয়। প্রথমে আপনার মাঙ্গলিক কী ধরনের জানতে হবে। বাট এখানে কোথায় প্রবলেম হয় বলছি, যেটা কালসর্প ক্ষেত্রে হয় প্লাস হচ্ছে আমাদের মাঙ্গলিক ক্ষেত্রে। প্রথমে যে কী হয়, তো আমার মন্দির আছে, তখন আপনি এখান থেকে যেন কোনো অ্যাস্ট্রোলজার বলেছে মাঙ্গলিক যোগ, সেখানে গিয়ে আপনি পূজা করলেন। তো আদৌ পূজা কি আপনাদের বলতে হবে কোথায় মাঙ্গলিক যোগ আছে? তাই তো। আমাদের যদি অষ্টমে, সব মাঙ্গলিকের ডিভোর্স হয় না, সব মাঙ্গলিক সুখ শান্তি হয় না। যদি অষ্টমে যদি কারো মঙ্গল থাকে বা অষ্টমে মঙ্গল প্লাস পাপগ্রহদের যুক্ত থাকে, তাহলে বলি আমাদের হচ্ছিল আমাদের মাঙ্গলিক যোগ, সে মাঙ্গলিকে ডিভোর্স হয় অথবা সংসারে অশান্তি। আচ্ছা, বাকি গুলো হয় না। কিন্তু কারো যদি দ্বাদশে মঙ্গল, মানে যদি 12 মঙ্গল থাকে, তখন আমাদের বলি হয় না, বিয়ের পর হাজব্যান্ড ওয়াইফের ডেভেলপমেন্ট কমে যায়, সংসারে উন্নয়ন। যদি কারো দ্বাদশে যদি মঙ্গল থাকে, তখন আমরা বলি মানে আফটার ম্যারেজ ডেভেলপমেন্ট কমে যায়। কিন্তু বাট এটা কিন্তু ওয়াইফের কিন্তু দোষ নয়, যদি হাজব্যান্ডে থাকে ও যাকে বিয়ে করতো সেখানেই পূর্ণ হতো। আর 4 নম্বর ঘরে যদি কারো মঙ্গল থাকে, তাহলে আফটার ম্যারেজ দেখবেন হাজব্যান্ড খুব ভালো হয়, কিন্তু বাট মানে ইনলস যেটা বলি আমরা, শ্বশুর শাশুড়ি যা অ্যাডজাস্টমেন্ট হয় না, ঠিক আছে। আর লগ্নে যদি মঙ্গল থাকে, তখন আমরা বলি আফটার ম্যারেজ হেলথের প্রবলেম থাকে। ওকে। আর 7 নম্বর ঘরে যদি আমাদের থাকে, তখন ডিভোর্স হবে না আপনার মঙ্গল, বাট হাজব্যান্ডের সাথে আপনাকে সমস্যা থাকবে, তখন সমস্যা থাকবে বা এক্সট্রা অ্যাফেয়ার থাকবে, এইসব সম্বন্ধে হয়। তো মাঙ্গলিক অনেক পার্ট আছে, মাঙ্গলিক নিয়ে, কালসর্প নিয়ে, শনি সাহসাথী নিয়ে লোকের ভয় হয়ে গেছে। তো আগেও তো মাঙ্গলিক ছিল। আমি যদি বলি মাঙ্গলিক তো আজকে নয়, এই জেনারেশন, মানে আজকাল তো আমাদের ডিজিটাল মার্কেট বা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা মাঙ্গলিক জেনেছি। আমরা আগে দেখুন তো, আমরা যদি বলি আজ থেকে ধরুন আমাদের বাবা জ্যাঠাদের দেখি বা যাই দেখছিলাম, 30-40 বছর আগে চলে যায়, একেবারে 5টা বউ আছে, ঠিক আছে, একই সংসার খাচ্ছে, তখন তো কোনো দোষ নেই, তখন কি মাঙ্গলিক ছিল না? তো সেই ক্ষেত্রে আমাদের থিঙ্কিংগুলো অন্যরকম হয়ে গেছে। আর কিছু জ্যোতিষ অ্যাস্ট্রোলজার আছে, তাদেরকে মনে ভয় ঢোকাচ্ছে, কারণ যে মাঙ্গলিক জন্য পূজা হচ্ছে, কালসর্পের জন্য সাকসেসফুল, এটা লোকে একটা বাহানা, মানে আপনাকে টাকা নিতে হবে। কালসর্প ভয় দেখিয়ে যদি আমার সোশ্যাল মিডিয়া এত হয়েছে, কালসর্প যোগ মানে আপনার জীবনে ডেভেলপ নয়, সেই দিকে যদি ভয় যদি আপনার টাকা দিন, তাহলে ক্ষতি কোথায়? ক্লায়েন্টরা বলে, দেখুন আমার দাদা আমার কালসর্প যোগ আছে, কি করবো? মানে চেম্বার আসে, কালীঘাটের চেম্বার আসে, কি হবে কালসর্প যোগ? কালসর্প যোগ কোথায় লেখা আছে? কালসর্প যোগ আছে, কালসর্প যোগ সাকসেস পায় না কেন, কোথায় লেখা আছে? ঠিক কথা। হ্যাঁ, কার লাইফে দেখুন স্টারগুলো সবার লাইফে আছে, কার কম কার বেশি। সমস্যা তোমারও আছে, আমারও আছে, কার টাকার প্রবলেম, কার নাম ফ্রেন্ড প্রবলেম, কার হচ্ছে অনেক সমস্যা। মানে পুরোপুরি আপনার কাছ থেকে যেটা বুঝলাম, যে শুধুমাত্র এই যোগগুলো থাকলেই ভয় পেতে হবে তার কোনো মানে নেই, আরো অনেক কিছু বিচার করার ব্যাপার আছে না। তো সমস্যা খালি পাগলের নেই, তার চিন্তা ভাবনা কিছু নেই, বাকি সব লোকের প্রবলেম থাকে, কার কম কার বেশি, কার টাকা সমস্যা, কার মানুষ সম্মান। ঠিক আছে, ভীষণ ভালো কথা বললেন। আচ্ছা, এবারে আর একটা জিনিস জানতে চাইবো, অ্যাস্ট্রোলজিক্যাল মতে আমরা যেটা জানি সেটা হচ্ছে 3 রকমের গণ হয়, যে দেবগণ, নরগণ, রাক্ষসগণ। তো কোন গণের সঙ্গে কোন গণের বিয়ে হওয়া একদম উচিত নয়? লজিক নেই। কি লজিক আছে? গণ মানে কি বলুন? গণ মানে এই যে বলবো আমাদের হাতে কেনা আছি বলি আমরা, এ রাখা নিচে হলে আমরা নরগণ, তারপরে রাক্ষসগণ বলি, মিডিল হলে নরগণ, উপরে দেবগণ। গণ মানে কি হচ্ছে? গণ মানে হচ্ছে লোকে একটা
ক্যারেক্টার, ক্যাটাগরি একটা। ক্যারেক্টার। তো আমি কোন গণ, যেমন হচ্ছে দেখুন একটা আমি এক্সাম্পল দিচ্ছি, শ্রোতা শুনতে খুব খারাপ লাগবে। ধরুন কোনো একটা ব্রাহ্মণ ঘরের ছেলে অথবা মেয়ে, তাহলে আমাদের ঘরে প্রথমে কিছু, আমি আমার ঘরে বলছি, গণ নিয়ে বলবো না, প্রথমে আমি আমার ঘরে সবাই যে কোনো ওয়াইফ হোক বা আমি হোক বাচ্চারা ওরা উঠে প্রথম হচ্ছে আমরা বাথরুমে যাব, চান করব, তারপর সব কিছু কাজ করা হবে। এই একটা ফ্যামিলি আমাদের হয়ে গেছে। তো আমরা এই ধরনের বিলং করি আমরা। আর যদি এই যে আমাদের ফ্যামিলি যদি এমন একটা মেয়েকে বিয়ে করলো, সে তাদের ঘরে ফ্যামিলি যে বিলং করে হচ্ছে সকালে উঠে আগে চা খাবে, ভাজা ঘাট করে সব কাজ করার পর দুপুর একটা সময় গিয়ে চান করবে বা তখন ঠাকুর পূজা দেবে। তখন ওই যে মেয়ে যদি আমাদের বাড়িতে আসে, তাহলে তখন আমার তাহলে এমনি সংসার অশান্তি ঝগড়া হচ্ছে, পুরো দুটো আলাদা টেস্ট। তো গণ হচ্ছে হলো আমাদের টেস্ট, গণ হচ্ছে আমাদের ক্যারেক্টার, আমরা কোন মানে এসেতে বিলং করি, আমরা আমাদের নেচার কেমন, আমাদের ক্যারেক্টার কেমন, গণ হচ্ছে এটা। কিন্তু এই মিনিংটাকে নিয়ে নিচে আপনার হলো দেব মানে ভগবান, আমার দেবগণ, আমি ভগবান। মানুষ কোনো ভগবান হতে পারে নাকি? ঠিক আছে, তো আমি যদি রাক্ষস বলি, আমি রাক্ষস নাকি? তো গণ বলে লোক, এটা হচ্ছে টোটালি ফেক। এটা হচ্ছে আমাদের হচ্ছে হলো লোক ক্যারেক্টার, টেস্ট, খাবার কি খেতে ভালোবাসে। অনেক ফ্যামিলি দেখবেন, কারণ আমাদের ফ্যামিলি যা খাওয়া দাওয়া টেস্ট, ঠিক আছে, সেটা আপনি অনেকে এসে খাওয়ার পছন্দ না হতো। ঠিক কথা। কেউ কেউ খুব ঝাল মশলা খেতে খুব পছন্দ করে, পুরো ভাঙা খেতে ভালোবাসে। তো এই হচ্ছে গণ। তো এই টোটালি নিয়ে বিজনেস করা হচ্ছে, বুঝলাম। ঠিক আছে। তো গণ হরস্কোপ দেখো, গণ, তারপর কুণ্ডলী যোগ, যেটা বলিয়া মাঙ্গলিক যোগ, এই নিয়ে হচ্ছে জ্যোতিষের বা আমাদের তন্ত্রের যেটা হাতিয়ার বলে, লোককে ভয় দেখে নিয়ে টাকাও, এই কথা, ঠিক আছে। অসাধারণ। আচ্ছা, এবারে একটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, সেটা হচ্ছে অনেক সনাতন ধর্মের মানুষ তারা একটু সাত্ত্বিক আহার পছন্দ করে বা তারা প্রমোট করে যে না সাত্ত্বিক আহার করাটা উচিত, এটাকে আপনি কি চোখে দেখছেন? দেখুন, সাত্ত্বিক যা প্রথমে বললাম, যার যেরকম টেস্ট, যার যেরকম মেন্টালিটি, সে সেরকমভাবে কাজ করবে। যদি আমাকে বলুন আমার মাছ ছাড়া আমার খেতে ভালোবাসি না, মাছ লাগবে, আর বলুন আমি ভেজ খাবো, ভেজ নিয়ে খেতে পারেন। তো এই চোখে কোনো যে মাছ মাংস খেলে যে আপনার কোনো রকম কি বলে আমাদের, মানে আমার কথা হচ্ছে যে ভেজ খেলে সে বেশি পুণ্য সঞ্চয় করছে, আর আমিষ খাচ্ছে মানে সে পুণ্য সঞ্চয় করছে না, পাপ করছে, এরকম কি কোনো মেথড আছে? আমি একটা কথা বলি, খালি কি মাছেরই খালি জীবন আছে, খালি কি আমরা মুরগির কি জীবন আছে, বাকি জীবন নেই? আমরা শুনেছি মানে গাছেরও পান আছে কি না? ঠিক কথা, আছে কি আছে না? তো যে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আমি পালং শাক খাবো, একটা যদি পালং শাক যদি আমরা একটা লোকের প্রয়োজন, তাহলে কতটা গাছ তাহলে মারতে হবে? মিনিমাম 10 থেকে 15টা, একজন যেন লাগবে। তো গাছেরও পান আছে, তো তাহলে কি তাহলে 15টা তাহলে আমরা তাহলে পাপ করছি, একটা 15টা গাছ মেরে তো আমি ভেজ গাছ খাচ্ছি, তাহলে আমার তো 15টা পাপ পড়েছে। আর একটা যদি পাঠাকে মারা যদি হয়, খাসিকে মারা হয়, তাহলে 15 জন মিলে খাবে, তার মানে একটা পাপ হচ্ছে। তো প্রথমত হচ্ছে যুক্তি নেই, এই যুক্তি কন্ট্রোভার্সি সারা জীবন থাকবে। যে আপনি যে ভেজ খাচ্ছেন, সে আপনি ওই চিন্তা মেন্টালিটি আপনি বড় হবেন, আমি খাচ্ছি তো মাছ মাংস খাচ্ছি তো আমার, মানে ভগবানের সৃষ্টি। আজকে যদি মাছ লোকে না খেতে, তাহলে নদীতে তাহলে লোকে তাহলে চান করতে পারতো? এটা সৃষ্টি, এটাকে হতো না। আজকে যদি আমাদের যদি মানে যদি পাঠা বা ছাগল যা খাওয়া, তাহলে কি মানুষের থেকে বেশি হতো? কেন ওদের যখন বাচ্চা হয় একসাথে 4টা 5টা বাচ্চা হয়, তাহলে কি হবে? তাহলে মানুষের তো তাহলে বেশি হবে। তখন আপনি কিভাবে নিচ্ছে লোকে, সেটা করতে হবে। তো এইটি নিয়ে কন্ট্রোভার্সি সারা জীবন থাকবে, এই আলোচনা কোনো শেষ হবে না, এখানে উদাহরণ প্রচুর আছে। তো সবচেয়ে আমি বলবো মন কি চায়, পৃথিবীর মনের, কারণ আমাদের ভগবানকে এই দেখে পূজা করি, ব্রেন থেকে আর চোখ দেখে পূজা করি, মন থেকে পূজা করি না। মনে যা চাবে, মনকে যে চাবে লোকে। আপনি আমার যে গুরুদেব ছিল, উনি 2012-তে উনি হয়েছে, ওনার 114 বছর উনি বেঁচে ছিল, ঠিক আছে। উনি 2 পায়ে জবা ফুল রেখে, পায়ের মধ্যে রেখে মাকে পুজো, মা নে, আমার গুরুদেব, ঠিক আছে। তো মা ওনার পূজা নেয়নি, বিশাল তান্ত্রিক, নাম বলবো না। তো যখনকার আরতির সময়, উনি যখন আমাকে যখন আরতি করতো না, মাকে যত নোংরা ভাষা গালি দিত, ঠিক আছে, যেটা আমাদের নোংরা ভাষা, একদম গালি গালাজ দিয়ে পূজা করতো, মাকে ডাকতো। তা কি হলো, 115 বছর বেঁচে ছিল। তো সাধনা লেভেল পর্যন্ত নিয়ে গেছে উনি মাকে সাধনাকে ওই লেভেল পৌঁছিয়ে ও কাজ করেছে। তার মানে হচ্ছে উনি মন থেকে পূজা করেছিল।
আর এখন আমরা হচ্ছে হলো লোকে চোখ দেখা আর লোকে ব্রেন থেকে পূজা করি, ঠিক আছে। যখন দেখবেন, যেমন আমি আমার মন্দিরে আমি ঘটনা বলি, ঠিক আছে, খুব মনে দেখবেন, কোনো লোক যখন আমাদের হয়, যখন কিছু লোক আসে, যখন আমাকে যখন 1 টাকা বা 2 টাকা যখন দান বাক্সে দেয় না, আস্তে করে দান বাক্সে দিয়ে চলে যায়। যখন 500 টাকা দিবে না, টাকার বিক্রি, দাদা আমি টাকাটা কোথায় দেবো, এই লোকে বলে। তার মানে আমি 500 টাকা করছি, 500 টাকা দিচ্ছি, তো তার লোককে 4-5 লোক 500 টাকা দেবো কোথায়? আমি কি, তুমি যদি 1 টাকা, যদি এই লোকটা 1 টাকা যদি দিত না, তখন এই শো আপ হতো না কিন্তু। তাহলে আমি দেখাচ্ছি লোককে আমি 500 টাকা দিচ্ছি, তাই মিলে আমাদের এই হচ্ছে আমাদের শো আপ পূজা হচ্ছে। তো ভগবানকে এখান থেকে পূজা নেয়, ভগবানের কাছে 1 টাকা আর 500 টাকা দুটোই সমান। তো ভগবানকে সেই লেভেলে পূজা করতে, সেই লেভেলে যেতে হবে, ঠিক আছে। ঠিক কথা। আচ্ছা শাস্ত্রীজি, আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে তন্ত্র মতে সত্যি কি পিশাচ মানে সাধনা যেটা হয় সেটা কি সত্যি, মানে পিশাচের দেখা পাওয়া যায়, বা এই যে আমরা শুনি কর্ণ পিশাচিনী সাধনা করেছে, এগুলো কতটা সত্যি? না, সত্যি সাধনাটা সত্যি আছে, যে করছে সে কতটা মেন সেটা জানতে হবে। প্রথমত আমি যেটা মনে করি, আমরা হচ্ছে মানুষের উপর জন্মগ্রহণ করেছি, তাহলে পিশাচ কেন সাধনা করবো? আমি কি পিশাচ? যদি তাহলে আমি তো ভগবানকে সাধনা করব, ভগবান সাধনা করে ভগবানকে পেয়ে আমি লোককে উপকার করব, পিশাচের সাধনা কি হয়? তবে কি হয়, যখন আমি একটা সিম্পল কথা বলছি, যে কোনো ছোট বড় বলছি না, ভগবান আমাকে পাঠিয়েছে, তো আমি ভগবানের সাধনা করতে। না কিন্তু মানে পিশাচকে বা জিনকে কন্ট্রোল করে তাদের দিয়ে যে কাজ করানো হয়, আমি বলছি সত্যি, আদৌ সত্যি। আমার কাছে জিন আছে, আমার বাবা যে ছিল, বাবার জিন আছে, 2টো জিন দিয়ে কাজ করে আমাদের। তো আপনার আশ্রমে জিন আছে? আছে, জিন আছে। তারা কি রূপে, নাকি তাদের দেখা যায়? কোনো রূপ নেই, লোককে তো ভাবা তো, কোনো রূপ নেই তো। কেউ যে বলে যে খুব হাইট ছোট হয়, ওটা হচ্ছে আপনার 1.5 ফুটে ভূত, এগুলাকে 1.5 ফুটে, এগুলা ঘটনা অনেক আছে, স্টোরি অনেক আছে, প্লিজ এগুলো একটু বলুন। 1.5 ফুটে আছে, তারপর পিশাচিনী আছে, তখন আমার জিন আছে। কিন্তু জিন হচ্ছে হলো আমাদের হলো শুদ্ধ, মানে খুব পজিটিভ এনার্জি। জিন দিয়ে কখনো খারাপ কাজ করা ও নিজে করবে না। জিন হচ্ছে আপনার কন্ট্রোল থাকবে, জিন হচ্ছে সাধনা নয়, জিন আপনার কাছে নিজে চলে আসবে। আচ্ছা, ঠিক আছে। তো এরকম কিছু সাধনা আছে, মানে একদম অটোমেটিক চলে আসে না, ওনারা চয়েস করে কার কাছে গেলে আমার এই ক্রিয়া হবে। এটা হলো জিনের উপরে ঘটনা আছে। আর কিছু যেমন 1.5 ফুট, এটা ভূতে লাগা আছে, কিছু আত্মা প্রেতাত্মা এগুলো নিয়ে কাজ করে। আর ম্যাক্সিমাম যেটা আজকাল হচ্ছে, কার উপরে পেট চালান করা হয়, কারোর উপর দেখুন আপনাকে জিন চালান করা হচ্ছে, ম্যাক্সিমাম যেটা হচ্ছে। তারপরে নেগেটিভ এনার্জি, কারণ প্রথমত নেগেটিভ এনার্জি কেন করবো আমি? প্রথমত আমি সব কর্মই আমি জানি, কারণ আমাদের জানা উদ্দেশ্য হচ্ছে লোকে যে কোনো ক্লায়েন্ট আসলো আমার উপরে, তার উপরে কোনো পিকচার চালান করা হয়েছে, তাহলে ওটা তো ঠিক করতে হবে আমাকে। তো আমি একটা ঘটনা বলি, মানে চন্দননগরের ঘটনা বলি, ঠিক আছে, গত মাসে ঘটনা বলি। উনি মা আসছে, মা আর 2 মেয়ে নিয়ে আসছে। ওনার বলছে গ্রামের বাড়ি অন্য জায়গায়, গ্রামের নাম ভুলে গেছি। ওনার 2 মেয়ে পড়াশোনা করে, প্লাস মাকে রেখেছে। 2 মেয়ের বয়স কত? বয়স মোটামুটি এখন একটা 22-23 হবে, একটা 25-26 পড়াশোনা করছে। বলছে মাকে গ্রামের বাড়িতে রাখা যায় না। কেন হয়? মা হলো সবসময় হলো একটা কানে সাউন্ড হয়, মানে কানে কে এসে কথা বলছে। তারপরে হচ্ছে হলো জলের মধ্যে গিয়ে ঝাঁপিয়ে যায়, মানে সুইসাইড হয়, টেন্ডেন্সি থাকে। তো এরকম অনেক নেগেটিভ এনার্জি আমাকে কথা বলছে। পরে আমার চেম্বারে আসলে আমি বললাম, তা উনি বললেন কেন হয়েছে? উনি বলছে, মেয়ে বলছে আমার মামা মানে সুইসাইড করে মারা গেছে, মানে কি বিষ খেয়ে মারা গেছে, সেই বাড়িতে মারা গেছে। তো যেদিনকে মামা মারা যায়, তখনকার আমার কিছুদিন পরে ওই যে আত্মাটা হচ্ছে আমার ভাইয়ের গায়ে চলে আসে, মানে ওনার ছেলে গায়ে চলে আসে। ওই ছেলে গায়ে আসে, ছেলে যদি হচ্ছে পুরো বাড়িটাগুলো ট্যাকেল করে চলে, মানে উগ্র ভাব, মানে 12-13 বছর ছেলেটা হবে, মারধর করা বা বাবাকে মায়েরা। তো আস্তে আস্তে করে ভাই যে ক্যারেক্টার, ওই মানে মামার যে ক্যারেক্টার ছিল, ওই ক্যারেক্টারটা চলে আসছিল আমার ভাইয়ের গায়ে চলে আসছিল, আস্তে আস্তে করে মার গায়ে চলে আসছে। একবার কি হলো, মানে ওইটা ঠিক করার জন্য আসলো, কেন আসলো হঠাৎ, কেন আসলো? কারণ একটা তান্ত্রিক আসলো, মুসলিম তান্ত্রিক আসার পর থেকে ভাইয়ের গায়ে থেকে ছেড়ে গিয়ে মার গায়ে চলে আসছে। আর মা গায়ে যখন চলে আসলো, তখন হলো খালি কিছুদিন পর গিয়ে পুকুরে গিয়ে অ্যাটেম্প করছে, এলো বলছে। তো দেখা গেল পরে এটা আমার কাছে এসেছিল,
আমি বললাম কিছু টিপস দিয়েছি, টিপস হচ্ছে প্রথমত আমি এগুলো করুন এবং 3 দিনে ঠিক হয়ে যাবে। দু একটা যদি একটু বলেন। তো টিপস বলছি এখন, প্রথম হচ্ছে আমি বলছি আপনার গায়ে কি আছে কিনা সেটা আমার জানতে হবে। প্রথম বলছি আপনি কাঁচের গ্লাস নেবেন, শনিবার শুক্রবার যদি কাজ করেন 3 দিন লাগাতার করতে হবে। শুক্রবার দিনকে কাঁচের গ্লাসে অল্প ফিটকেরি, দারচিনি আর হচ্ছে হলো কালো সর্ষে, 3টাকে জলে ভিজাবেন, শুক্রবার দিন ভিজাবেন। শনিবার দিন সকালে যদি কালো করে তন্ত্রমন্ত্র করা অথবা ব্ল্যাক ম্যাজিক করেছে অথবা যাই করেছে তন্ত্রমন্ত্র যে করছে, তো সে জলটা দিয়ে যদি চান করার সময় জল ঠিক মাথার তালুতে জমে দেওয়া হয় তাহলে 3 দিনে ঠিক হয়ে যাবে। তো আমাকে বললো শাস্ত্রীজি 3 দিনে কিন্তু আমার মা কিন্তু সুস্থ, মা কাজ যেটা ঘরে কাজ সেটা করছে কিন্তু বাট কানের সাউন্ডটা কিন্তু এখনো আছে। তো বলছে আমি আরও করে হিসেবে করেছে, তো আসো, তাও এই মাসে আসবে। তো এই হচ্ছিল পিশাচ চলে আসলো, মানে ভাইয়ের আত্মাটা শান্তি পায়নি, শান্তি না পাই চলে আসলো। ভূত বলবো না আমি এটা, ভূত না, এটা হচ্ছে আমাদের আত্মা শান্তি। আত্মা যদি কার আত্মা যদি শান্তি মতো না হয়, সেখানে আমার সৎভাবে কাজ করা না হয়, তাই এসব কাজ চলে আসে কিন্তু। তো এরকম ঘটনা তো তখন এটা হচ্ছে আমার রিসেন্ট, একদম প্র্যাকটিক্যাল রিসেন্ট ঘটনা, মে মাসে ঘটনা। মে মাসে আমি 28 চেম্বারে আসলো, এই ঘটনা হয়েছিল। তো এখানে আমাদের দেখতে হবে কী ধরনের চালান করেছে ওনাকে, ঠিক আছে? কিছু হয় চালান মাধ্যম হয়, কিছু হয় আমাদেরকে এলো নেগেটিভ হাওয়া লেগে যায়। আচ্ছা, নেগেটিভ হাওয়া লেগে যায়, তার জন্য কিছু হয়। তো এই মাসে আর একটা ঘটনা বলি, আমাকে 14 তারিখ শিলিগুড়ি চেম্বার ঘটনা বলি, ঠিক আছে? এরকম ঘটনা প্রচুর আসে, কারণ আমার তন্ত্র লাইনে আমি আছি। তো উনি আমার পুরনো ক্লায়েন্ট আমাকে পাঠিয়েছে ওনার কাছে, উনি ঠিক করবেন। প্রথমে আমি বললাম ঘটনাটা, আমাকে যখন কথা বলছিল উনি বলছে উনি সাইকো নাকি, আমি ভেবেছিলাম মানে একটু পাগলের মতন অ্যাটিটিউড না, করছে নাকি? পাগল না, ওনার কথা শুনে কোনো লিঙ্ক পাচ্ছিলাম না আমি। ও বলছে একটা, হচ্ছে কি একটা, বলছে মানে সমস্যাটা কি সমস্যা বলছে? বলছে থাকে না লিঙ্ক, যখন আমরা কথা হয়, উনি বলছে আমার হাজব্যান্ড সার্ভিস করে, আমার প্রথম সার্ভিস হয়েছিল বর্ধমানে, পোস্টিং হয়েছিল, বর্ধমানে পোস্টিং হলো, তখন আমার কি ফিল হয় যে আমার হাজব্যান্ড তন্ত্র অ্যাস্ট্রোলজি কিছু বিলিভ করে না। ফিল কি হয় তখন আমাকে নেগেটিভ, যখন আমি কানে কিছু শুনতে পাই অথবা আমি যখন ঘুমাই তখন আমার বুকে কেউ চলে আসে, অথবা যখন আমি মাছ মাংস বা পেঁয়াজ রান্না করি তখন কিন্তু আমার কি সেদিনে শরীরটা খুব খারাপ হয়, বাথরুমের কল খুলে যায় নিজে না, মানে হতে পারে সাইকোর জন্য হতে পারে। ঠিক আছে, উনি বলছে তো ঠিক আছে। তখন আমি ভাবলাম, হাজবেন্ড বললো বাইরে উনি সাইকো হয়ে যাচ্ছে। তো উনি বললো ওনার বাপের বাড়ি হচ্ছিল কুচবিহার। তো উনি বলছে তাহলে তুমি কাজ করো, তুমি তাহলে কুচবিহার চলে যাও, কুচবিহার তোমাকে একটা কিনতে একটা ফ্ল্যাটে থাকছে। তো ফ্ল্যাটে থাকছে, তখন উনি বললো আমাকে, আমি যে জিনিসটাকে আমার বর্ধমানে ফিল হতো সেই জিনিসটা হচ্ছে। আমি আর কি হতো, উনি বলছিল ঠিক আমি যখন বর্ধমানে যখন ছিলাম, যে কোয়ার্টারে ছিলাম, মানে কি বলে আমাদের মানে গভর্নমেন্ট কোয়ার্টার ছিলাম, ঠিক তার অপোজিটে একটা কোয়ার্টার ছিল, ঠিক ওইখানে একটা মহিলা ছিল একটা, ঠিক আমি যখন মানে কি বলে কাপড় মিলতে যাচ্ছিলাম অথবা ওয়াশিং মেশিনে কাজ করছিলাম, বারান্দাতে ওয়াশিং মেশিন ছিল, তখন একটা ওখানে ঠিক অপোজিটে একটা বউ ওকে কীরকমভাবে তাকিয়ে থাকতো, মানে অন্যরকমভাবে, বা স্বাভাবিক না, ঠিক আছে? তো স্বাভাবিক না। তখনকার সেম জিনিসটা যখন আমি গিয়েছি, কুচবিহারে গিয়েছিলাম, কুচবিহারে আমি নিজের ফ্ল্যাট কিনে থাকছি, ঠিক তার অপোজিটে সেম একই ঘটনা, বাট মহিলাটা অন্য, মানে যে দেখছে মহিলাটা অন্য। আচ্ছা, উনি ভাবছে তাও কোনো ঘটনা হচ্ছে না এরকম কি, তারপর উনি ওনার হাজব্যান্ডকে বলে, তুমি উনি সাইকো ডাক্তার সব দেখিয়েছে, সাইকো প্রবলেম না এটা। তা উনি হাজব্যান্ডকে বলো আমার এই সমস্যা, হাজব্যান্ড বিশ্বাস করে না। তারপর হাজব্যান্ড কোথায়, ওই বিল্ডিংটা আমাদের, ঠিক আছে তো আমি দেখবো। ও কী করেছে, উনি মানে জামা কাপড় যখন ইসে করছিল ধরছে বা মিলছে তখন বলছিল, তখন উনি বলছে কোথায় তোমার মহিলা দেখো, আমি তো মহিলা দেখিনি, একটা লোক দেখছি। আচ্ছা, এই যখন দেখছে সে লোক দেখছে, আর এ যখন দেখছে মহিলা দেখছে। তো হাজব্যান্ড একটা ভালো অফিসার র্যাঙ্কে ছিল, সে ওখানে গিয়ে বিল্ডিংয়ে গিয়ে জিজ্ঞেস করলো মানে ওখানে তো কোনো রকম এরকম কোনো মহিলা কেউই থাকে না, কোনো মহিলা থাকে না। আচ্ছা, মহিলা ওই ফ্ল্যাটে তখন তো যে মালিক নেই এখানে, কি বলেন আদৌ ওরা হাজব্যান্ড অ্যাস্ট্রোলজি তন্ত্র বিশ্বাস করে না, তোমার থাকতে হবে না এখানে, তুমি চলে যাও শিলিগুড়িতে আসছে, সেম বলছে একই ঘটনা, মানে একই ফিল হচ্ছে, ঠিক আছে? তো উনি বললো আমি কোন রুমে আছি ওরা ঠিক বুঝতে পারে,
ছাদের উপর টকটক করে আওয়াজ ওরা দেখে হলে সাউন্ড হয়নি এই রুমে আছে কি না, ঠিক আছে। অনেকটা হাই লেভেলের এই তন্ত্র করা হয়েছে, ঠিক আছে, হাই লেভেলের তন্ত্র করা হয়েছে। তারপরে বলছিল আমি যেদিনকে মাছ মাংস অথবা পেঁয়াজ রসুন ডিম খাই সেদিনকে বেশি প্রবলেম হয়। তো মোটামুটি যখন আমি বললাম তো একটা কাজ করুন, মোটামুটি যখন আমি এই একটা টোটকা দিচ্ছি, এগুলো টোটকা নয়, এগুলো মোটামুটি টোটকা থেকে অল্প আরো আপগ্রেডেড টোটকা বলিস তো খোয়াকে টোটকা তো আজকাল তো মানে ফেসবুক ইউটিউবগুলো হাজার যার মধ্যে সে টোটকা দিচ্ছে, সেটা কামায় টোটকা দিচ্ছে। আপনি এই টোটকাটা করুন। এই টোটকাটা বললাম হচ্ছে একটা মানে পিপল গাছ মানে অশোক গাছের পাতা নেবেন শনিবার দিন ফ্রেশভাবে, সে পাতা নেবেন, সেখানে আপনি হচ্ছে মাথায় চুল দিবেন একটা, ঠিক আছে। আর শরীরে 16টা জায়গা থেকে নোংরা নিতে হবে। বাবা, শরীরের নোংরা যখন হাত হলে হাতের নোংরা, ঠিক আছে, নখ হলে নখের নোংরা হবে, দাঁতের নোংরা বলছি, পায়ে হলে একটা পায়ে নোংরা, এই 16টা নোংরা আপনাকে ময়লা ওই পাতার মধ্যে দিতে হবে। তারপর হচ্ছে অল্প লবণ দিবেন, আর ঘরের যে মাকড়সার যে জাল হয় সে দিবেন, আর অল্প কালো সর্ষে দিবেন। এই জিনিসটাকে করে আপনি প্রত্যেকটা রুমের কোনাগুলো টাচ করবেন। টাচ করার পর দেখবেন এটাকে করার পর আপনি শনিবার অথবা মঙ্গলবার দিনকে সেটা আপনার মেন দরজার উপরে কালো কাপড় দিয়ে বেঁধে রাখবেন। তো উনি যেটা বললো আমাকে, ঠিক আছে, ওদিনকে মনে হচ্ছে যখন পথ নিয়ে রাখলাম না, ভেঙে চলে যাচ্ছে ঘরগুলো, সাউন্ড হচ্ছে। মোটামুটি রাখার কাজটা করার পর মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা মনে হয় প্রচুর অত্যাচার, আমি পাগল হয়ে যাবো, সাউন্ড হচ্ছে, সাউন্ড হচ্ছে, পর সব শান্ত। তা ওই যে নেগেটিভ এনার্জিগুলো আছে ওই পাতার মধ্যে চলে আসছে। আচ্ছা, আমি এই পাতাটা নিয়ে যদি আপনি কোনো মানে জলে যদি পুরে ছাইটা জলে যদি ফেলতে পারেন, একটু নেগেটিভ এনার্জি আছে তার থেকে আপনি মুক্তি পাবেন। কিন্তু বাট এটা হচ্ছে সামটাইম, এটা একটা রেমেডি না, যেটা প্রভাবটা কমে। কারণ আপনার উপরে যে ক্রিয়া করা হয়েছে সেই ক্রিয়াটা আদৌ কি সেই ক্রিয়া না অন্য ধর্মের ক্রিয়া হয়েছে, সেটাকে টেস্ট করার জন্য এইসব পাইতাম মোটামুটি সুস্থ। তারপর ধরুন আপনাকে আরো পুজো করা হয়, বাড়িটাকে বন্দনা করা হয়, এই ধরনের কাজ করা। এটা হচ্ছে নিজের বাস্তবের ঘটনা। বাবা, তো এরকম ঘটনা ভূতের ঘটনা বা ভূত নয়, তো এরকম রিয়েল প্যারানর্মাল বা এই জাতীয় আর কি প্রচুর ঘটনা আসে আমার লাইফে। আমার কাছে তখন 2টো ধরনের কাজ আছে। একটা হচ্ছে আমাদের বশীকরণ মেন কাজ আছে, আর সেকেন্ড টাইম হচ্ছে এইটা ওকে পিচার চালান করা, ভূত চালান করা, এইসব কাজে ম্যাক্সিমাম আছে। ধরুন আজকে লোকের টাকা সমস্যা সবারই আছে, তার থেকে সমস্যা হচ্ছে এইগুলো। টাকার সমস্যা আপনি ফাইট করতে পারবেন, যুদ্ধ করতে লড়াই করতে পারবেন, এগুলোর সাথে পারবেন না। আর এগুলো সবচেয়ে বড় ব্যাপার তো আপনি তো এর অস্তিত্বটাকে ধরতে পারবেন না। এগুলো হচ্ছে হাজার লোকের সমস্যা, এর টাইপে কোনো রকম টাইপ মিলবে না। দেখুন উনি বলছি একই বর্ধমান থেকে কুচবিহার শিলিগুড়ি সব জায়গাতে একই সমস্যা। তা কেন হলো? তারপর ওনার হাজবেন্ড যখন ঠিক হলো, মোটামুটি সাউন্ড বলছে না, উনি এখন হাজবেন্ড বিশ্বাস করছেন না, নেগেটিভ এনার্জি আছে, তন্ত্র বললো কিছু আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দোষ আমাদের নয়, আমাদের লোক ক্লায়েন্টের দোষ নয়, বা আমাদের মতন কিছু তন্ত্র জগতে ওটাতে ভুল করে বা রং ডিসিশনে করে কাজ করে। কেন ক্লায়েন্টে হলো আমাদের কাছে লোকে আসে হলো সমস্যা পড়ে আসে, আর সমস্যা লোকে ফায়দা ওঠে। কেন তন্ত্র বলে এখনও আছে, কেন তন্ত্র হচ্ছে সাগর। কেন কিছু আমাদের মিস ইউজ জন্য কিন্তু এই ব্যবসা বলবো আমরা যাই বলবো, এটা লুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক, কারণ এটা কিন্তু তন্ত্র ভারতবর্ষ হচ্ছে আমাদের সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম তন্ত্র নিয়ে এসে তো অনেকটা, এটা আজ থেকে নয়, কারণ মনীষীতে শুরু হয়েছে, এ তন্ত্র শেষ নিয়ে আসে। আচ্ছা, আপনি এমনি ভূতে বিশ্বাস করেন? ভূত তো আমার প্রায় সময় মোটামুটি দেখা হয় না বলবো, সমস্যার ফেস হয়েছে আমাদের। তো ফিল করেন? ফিল নয়, দেখুন আমি একটা ক্লায়েন্টে বেঁধে গেলাম, আমাকে ডাকছে, তাহলে আমি ফিল হয়তো বলবো না আমি। তো এরকম ঘটনা আমি তো বলি, তখন শুনতে খুব লাগে আমাদের টিভি সিরিয়ালের মতো ঘটনা, কিন্তু রিয়েল লাইফ। বলুন। তো এরকম কি হচ্ছে, আমার ক্লায়েন্ট আমাকে ধরুন এটা আমি 2000 লকডাউন আগে ঘটনা বলছি। আমি লকডাউন আগে আমার একটা ফোন আসার পরে বললো আপনার নম্বরটা আমি দিয়ে একজনে পেয়েছি, তো আমার বলেছিল আপনাকে এই সমস্যাটা বলতে। আমি কি সমস্যা বলুন? কই আমার আমার মেয়ে আর মেয়ের জামাই, ঠিক আছে, মেয়ে আর মেয়ের জামাই ঘুরতে গিয়েছিল, সেখান থেকে আসার পর থেকে আমার মেয়ে আর জামাইয়ের মধ্যে অত্যাচার প্রচুর সংসারে অশান্তি, সুখ শান্তি নেই, মারধর, ডিভোর্সের জায়গা হচ্ছে। আর ওনার সাথে
মানে শাশুড়িও থাকে, মানে মানে মেয়ে এসে কি বলে মেয়ের মা থাকে, মেয়ের বাবা, বাবা হচ্ছিল সার্ভিস করে, কেন ওরা থাকে হলো বাইরে থাকে। তো বলছে এখন মেয়ে বলছে আমি একা থাকবো, তোমরাও চলে এসো, তোমার চলে আসো, কারণ তুমি বাবা সার্ভিস করে, বাবা থাকি না, তুমি আমার সাথে থাকবে না, মেয়েও সার্ভিস করে ছেলেও সার্ভিস করে, তো যেটা হয় নর্মালি কথা, আমি চলো একই মেয়ে। ঘুরে আসার পর তো আমাকে বলছে মানে সংসারে প্রচুর অশান্তি। আমি কেমন অশান্তি বলুন? তো উনি বলছে আমার মেয়ে বলছে বলছে আমার ফিল হয় আমার পিছনে কেউ আছে, ঠিক আছে, কেমন আছে তো হতেই পারে। ওকে না, তখন আমাকে ভিডিও হোয়াটসঅ্যাপ করে ভিডিও কলিং পাঠালো, প্রত্যেকটা ওনার যে বেডরুম আছে না, নখের যে আঁচড় হয় না, প্রত্যেকটা দেওয়ালের মধ্যে আছে। আমাকে এটা কী কথা, মানে দেয়ালের মধ্যে আঁচড়ের দাগ? দেওয়াল আছে পুরো একদম নতুন দেওয়াল, আঁচড়ের দাগ। আর উনি বলছে যে বিছানাটা আছে না, আর তো শুলে পর ঘুরে খালি। বাবা, আমি তো লোকের ধারণা অনেক কিছু হতে পারে। তো আমাকে বললো, তখন আমি বললাম, তা উনি বললো এই সমস্যা থেকে আমরা অনেক জায়গায় দেখিয়েছি, 2015 থেকে 15 ঘটনা বলছে, 15 থেকে 4 বছর ঘুরেছি আমরা, বাড়িঘর ছেড়ে নিজে ভাড়া বাড়িতে গিয়েছি আমরা, নিজের ফ্ল্যাট ছেড়ে। এত সমস্যা থেকে তখন কী হচ্ছে, সে একই সমস্যা, বাড়ি যাচ্ছে ঠিক আছে, বাড়ি থাকছে একই হচ্ছে। আর তারপরে যখন আমার লাস্ট লিস্টে ওরা সবাই পাগল মতো হচ্ছে, কারণ ওরা কি ছিল মানে মানে কি বলে আমাদের কি এটা মানে মন্দিরে গিয়ে থাকছি আমরা, এতটা তারা প্যানিক, ওরা বাড়িতে থাকতে পারছে না। এমন গিয়েছে উনি বলছে 7 দিন মনে কোনো মন্দিরে করে বড় বড় মন্দিরে গিয়ে থাকা খাওয়া দাওয়া ওখানেই করি, বাড়ি আসলে কি সমস্যা হয়। তো আমাকে প্রথম বললো আমি চলো কাজ করুন, আমি একটা কাজ, আমি একটা টোটকা দিচ্ছি, এই টোটকাটা করুন। টোটকাটা কী হচ্ছে আমি বলছিলাম, একটা কাঁচা গ্লাসের মধ্যে মানে হলুদের পাউডার গুঁড়ো করে, আর সঙ্গে দিবেন হচ্ছে হলো আপনার লেবু রস, ঠিক আছে, আর হলো বিট লবণ যেটা বলি, কালো লবণ, ঠিক আছে, দিয়ে এটাকে রেখে দিবেন। রেখে দিয়ে এটাকে আপনাকে একটা মন্ত্র বলেছিলাম, এই মন্ত্র জপ করে আপনাকে মেন দরজার সামনে রেখে দেবেন 3 দিন। যে ঢুকছে 3 দিন যদি কোনো রকম না যদি পড়ে যায় গ্লাসটা, কাঁচা রেখে দেবেন, ঠিক আছে রেখে দিন। রেখে দেব প্রথম দিন রাখার পর উনি বললো, আমাকে লোকটা বলছিল দাদা আপনি টোটকা উল্টা রিয়াকশন করেছে। আমি আমার যে লোকটা আমাকে পাঠিয়েছিল উনি বলছে দাদা কি বললেন আপনি, কি করলেন টোটকা, উনি আমার যেটা নেগেটিভ যেটা হয় নর্মালি কথা, আমি দেখুন এত নিয়ে কি হয়েছে, মানে ওদের ক্ষতিটা কি হলো, ক্ষতি হচ্ছে আরো জিনিসটা বেড়ে গেছে, হাজবেন্ড ওভাবে ক্যাচা লেগে গেছে, মানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ঘরে অত্যাচার হচ্ছে। উনি বলছে বিশ্বাস করবেন, আমি বলছে আমার মেয়ে এত বড় খাট একটা এক হাতে উঠিয়ে দেয়। সেটা আমি নিজের একটা ছোট মনে হয় না, এত বছর করার পর উনি বললো কোনো ক্লায়েন্ট যেগুলো উল্টা রিয়াকশন হয়ে গেছে, নিজের ছোট মনে হচ্ছে। আমি কাজ করুন 3 দিন, এতজন করেছে 2 দিন করুন, 2 দিন রাখুন, তাহলে আমাকে পরে বললেন। 2 দিন পরে বলে কি আমার মানে ব্যাপারটা থেমে গেছে, অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তখন ওনাদের মধ্যে একটা বিশ্বাস হলো, উনি কাজ করলো। তখন আমাকে বললো আপনাকে আসতে হবে। তো আমাকে না, আমি সাধারণত এরকম প্রোগ্রাম সেট থাকে অনেক সময়, কেন আমার দাদা আপনি যত টাকা খরচ, আমি টাকার সাথে এখানে প্রশ্ন না, দিব্য শাস্ত্রী টাকা নিয়ে কখনো যাবে না। তো প্রথম হচ্ছে আমি হচ্ছে তখন আপনার কাছে আমি যাবো, কিন্তু এই কাজটা হচ্ছে আমার চ্যালেঞ্জ, কেন প্রথমে আমি আপনাকে বলেছিলাম কাজটা উল্টা রিয়াকশন করেছে, তো আমার কথা ইগোতে লেগেছিল, ঠিক আছে। তা উনি আমাকে মানে ফ্লাইটের টিকিট কেটে পাঠিয়ে গেলাম। যাওয়ার পর যখন আমি রাত্রেবেলা ওনার কথা বলতে বাড়িতে বসে, আমি বলছি না যে বাড়িতে থাকুন আমি কিন্তু ওই বাড়িতে থাকবো না, হোটেলে থাকবো না, ওই বাড়িতেই আপনি রাত্রে থাকতে চাইছেন। কেন কারণ আমার ফিল করতে হবে। আর তখন কি করলো, আমাকে কি বললো, ঠিক আছে। তখন আমি চা দিয়েছে আমাকে, চা খেলাম। আমি তো নর্মালি আমি চিনি চা খেয়েছি, দেখি নুন লাগছে, মানে নুনটা লাগছে, হতেও পারে। রাত্রেবেলা খাবার দিয়েছে, মাছ দিয়ে খাবার দিয়েছে, মাছ খাচ্ছি। তো তখনকার আমাকে বলছি এতটা নুন কেন, আমার মুখে দিয়ে যাচ্ছে না, কিন্তু ওনাদের নুন লাগছে না। বাকি দেখি কি আদার্স নর্মাল, আমার না হতে পারে, আমারটা মানে এক্সট্রা পড়ে গেছে মনে হতেও পারে। রাত্রে যখন ঘুমিয়েছি আমি, ঘুমানোর পর আমাকে ডাকছে, রাত্রে 2টা আড়াইটা হবে, তুই কেন আসছিস এখানে, আমি বলতেছি আমাকে সর্বনাশ, তুই করে কে বললো, তুই তো কে বলার লোক নেই আমাকে, তুই করে কে ডাকবে আমাকে। তো চলো হতে পারে, সকালে আসছে কষ্ট হয়ে যায়, তুই কেন আসছিস এখানে আমাকে বলছো, শুধু এটা কানের সামনে শুনছেন চোখলা দেখবেন কি আমি এখানে এসে চলছে, এসির উপরে ওই জিনিসটা বসে আছে। আরে বাবা, আমি তুই কেন, আমি কিরকম দেখতে ছিল, মানে ছোট 1.5 ফুটিয়া, আচ্ছা 1.5 ফুট, তুই কেন বসে আছিস,
তুই কেন আসে এখানে? আমি আসলে মানে আমার ভক্ত, আমার ক্লায়েন্ট, তারা হলো কষ্ট পাচ্ছে, তুই কেন আসে এখানে? তো ওদের সাথে আমার পুরোপুরি কথা হলো। ফাইটিং হলো, ঠিক আছে, ফাইটিং হলো। এটা রিয়েল ঘটনা, আমাকে এটা 2019 ঘটনা বলছি। তো হলো, আমি বুঝে গেছি কী লেভেলে। তো সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি আমাকে। তো ওকে তুই চলে যা, কারণ আমি ওদের সঙ্গে থাকতে হবে, মানে আমাকে বলছে তুই চলে যা, না আমাকে তুই ছেড়ে চলে, নাহলে কিন্তু মানে তুই যা মতো তাই কর। আমি কাল সকালে দেখে নেবো তুই কত বড় 1.5 ফুটিয়া কী হয় আমি তো দেখে নিব। তারপর হচ্ছিল সকালে যখন পুজো পাঠ শুরু হলো, মানে সকালে যেটা আমাদের প্রথমত যেটা আমাদের যা ক্রিয়া হয়, যা প্রথম শুরু হলো, শুরুর থেকে কিন্তু আমাদের পুরো ডিস্টার্ব হয়ে যাচ্ছে। তারপর সব সুস্থ, এখন নিজের বাড়িতে থাকছে, প্লাস সংসারের অনুষ্ঠান, এখন একটা সংসার দিব্যভাবে করছে, সন্তানও হয়েছে। এটা হচ্ছিল 1.5 ফুটে। দেখো 1.5 ফুটে খুব খারাপ, যার পেছনে ধরবে না পাগল বানায় ছেড়ে দিবে। এবং এরা কি মানে 1.5 ফুটিয়া কি নিজে থেকে তো ধরে না, মানে কেউ না কেউ চালান করে এটাকে? না, 1.5 ফুটিয়া যখন দেখুন এগুলো ভূত যা এগুলো কী হয়, বা চালান জিনিসটা অন্যরকম হয়। যে নেগেটিভ কী হয়, যখন ওদের একটা সময় থাকে, একটা সবসময় মনে খালি যে নেগেটিভ জায়গায় যে ভূত থাকে তার কথা নেই, কিন্তু আপনি এখানে ভূত হতে পারে, মন্দিরে ভূত আছে, না মন্দিরে ভূত হয়, কিন্তু আমরা ওই চোখে দেখি না। আমরা যখন আমরা যেটা কথা বলি, যখন আপনার বাড়ির সামনে ভূত আছে, রাত্রে 12টার পরে ভূত বেরোয়, আমাদের মাইন্ডে কনসেপ্ট মাথা ঢুকে গেছে। কিন্তু এই ভূতটা কিন্তু দিনের বেলা হতে পারে, কিন্তু তখন আমার লোক আর ফলো করছি না। আমরা রাতের বেলা কি তখন ফিল করছি রাতে এখানে ভূত আছে, কিন্তু যাবো না, কিন্তু অনেক বেশি কনসাস হয়ে যায়, যেটা দিনের বেলা তোর কনসাস থাকে না। তো ভূত সব জায়গায় থাকতে পারে, কি 1.5 ফুটিয়া হচ্ছে এগুলো হচ্ছিল ওদের যে যাতায়াত সময়, অত যেটা সিস্টেম আছে, ওই সময় যদি ভূতের সাথে কানেকশন হয়, তখন ওদেরকে ডিস্টার্ব করে, তা আদারওয়াইজ কাউকে ডিস্টার্ব করে না। আর বাকি যে পিচার চালনা করা বা আদার্স, এগুলা হচ্ছিল আপনাকে হচ্ছিল চালান করে পাঠানো হয়। সাংঘাতিক, মানে আমার তো রীতিমতন গায়ে কাঁটা দিয়ে দিল ঘটনাটা শুনে। আচ্ছা, এইরকম কোনো আরেকটা যদি ঘটনা বলো যেটা তোমাকে চিন্তিত করেছিল? তো চিন্তিত করেছিল, আর অ্যাকচুয়ালি এই ভূত বা চালান করা তন্ত্র মন্ত্র এফেক্ট কেন হয়, এটা কিন্তু আমাদের কুষ্টি বা হরস্কোপ উপর ডিপেন্ড করে কিন্তু। আচ্ছা, মানে এই যোগটাও মানে কুষ্টিতে পাওয়া যায়? যদি কারো হরস্কোপে অষ্টমে কেতু যদি থাকে, তাহলে কিন্তু ভূত বা তন্ত্রক্রিয়া প্রভাবটা কিন্তু খুব বেশি হয়। দেখুন, আমি কারো উপরে তন্ত্রমন্ত্র করছি, কোনো কাজে হচ্ছে না, কিন্তু পার্টিকুলার এই লোকটা কিন্তু বারবার তন্ত্রতে ভুগছে। কিন্তু যার অষ্টমে কেতু, অষ্টমে কেতু থাকে, বা কেতু যদি নেগেটিভ দশা চলে আমাদের, বা অষ্টম নেগেটিভ, তখন কিন্তু আমাদের এই সমস্যাগুলো বেশি হয়, বেশি বাড়বে। তন্ত্রমন্ত্র ওই যদি থাকে না, আমাদের কিছু লোক কিছু ক্রিয়া করে, যখন আমাদের অনেক সময় দেখো তুমি 3 রাস্তা মোড়ে কিছু লোকে কিছু ফেলে দেয়, ওইটাও যদি লোকে যদি অন্য উপরে কাজ ক্রিয়া করা হয়েছে, সেই লোকটা যদি সে ওটা বলে মানে পা পড়েছে, অথবা যদি পাড়িয়ে চলে যায়, তাও তন্ত্রমন্ত্র ওনার নামে করে, কিন্তু বাট এফেক্ট ওনাকেই পড়বে। এটা হচ্ছে যদি অষ্টমে কেতু বা কেতুর প্রভাব থাকে। কেতু হচ্ছে আমাদের হরস্কোপে বা জন্মে খুব ভাইটাল প্ল্যানেট, কিন্তু রাহু যেমন ইম্পর্টেন্ট। কেন দেখুন, আমি আমার জ্যোতিষ অভিজ্ঞতা বলছি, বাকি সব প্ল্যানেট প্রয়োজন আমাদের, কিন্তু আমাদের যদি হেলথ আর মানসিক যদি ভালো না থাকে, জীবনে কিছুই ভালো লাগবে। ঠিক কথা। সে কেতু হচ্ছে আমার ফুল বডি, মানে গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত হচ্ছে, আর রাহু হচ্ছে আপার পোর্শন। এই দুটো যদি ইমব্যালেন্স হয়, তার সাকসেস পাবেন কি উপর। তো এই ক্ষেত্রে তন্ত্র মিলনি কথা, মানে কেতু যদি অষ্টমে থাকে, মানে এটা খুব একটা নেগেটিভ এফেক্টটা খুব বেশি হয়। ঠিক আছে, আর একটা আমাকে এরকম একটু প্যারানরমাল কিছু ঘটনা বলুন তো। আমি এই ঘটনাটা বলবো হচ্ছিল, আমি ধরুন আমার অভিজ্ঞতা বলবো, আর হচ্ছে আমার মানে সাধনা হিসেবে বলবো। আমার একদিন ফোন আসলো শিলং নাম শুনেছেন? হ্যাঁ, অবশ্যই গেছিও। শিলং গেছি, খুব সুন্দর মিষ্টি একটা পাহাড়ি জায়গা। তো শিলং থেকে পাহাড়ি হিলসগুলো বেশি ভূতগুলো বেশি হয়। তো আমাকে ফোন করলো, দাদা আমার বাড়িতে কিছু নেগেটিভ এনার্জি হচ্ছে, নেগেটিভ, আপনার টিভিতে অনেক প্রোগ্রাম দেখেছি, ওটা আমাকে বাড়িতে নিয়ে কীরকম নেগেটিভ এনার্জি হয়। আমার বাড়িতে কোনো শুভ কাজ কখনো হয় না, ঠিক আছে, আমার বাড়িতে শুভ কাজ হয় না। যখন শুভ কাজ করতে, তখন কোনো একটা ঘটনা ঘটে যাবে, বা টাকা পয়সা সেভিংস হয় না, বাড়িতে সাউন্ড হয়, বাড়িতে প্রত্যেকটা বাচ্চারা শরীর খারাপ থাকে, মানে কোনো পজিটিভ এনার্জি নেই। কিন্তু আদারওয়াইজ যদি আমরা যখন বাইরে গিয়েছি ব্যবসা করতে, তখন প্রচুর ডেভেলপ, বাড়িতে হচ্ছে কোনো রকম ডেভেলপমেন্ট হচ্ছে না। তার জন্য এখানে আমাদের একটা সিস্টেম করেছি, আমরা কোনো শুভ কাজ করতে গেলে প্রথমে বাড়ির থেকে হোটেলে থাকবো, হোটেলে একদিন থাকবো, তারপর দিন ওখান থেকে আমরা মুভ করি আমরা। আচ্ছা, এরকম আর একটা কী ঘটনা হলো, মানে বাড়িতে শুভ কাজ হয় না। আমার মেয়েকেও বিয়ে দিয়েছি,
আমার যেখানে আমার মেয়েকে বিয়ে দিয়েছে হোটেলে গিয়ে কথাবার্তা বলেছি, একদিন হোটেলে থেকেছি, প্লাস ছেলে বাড়ি আসছে, তারপরে আমরা কথা দিয়েছি। তখন আমাকে ঠিক আছে চলো যাবো। তাহলে আমাকে আমার বাড়ির থেকে শিলং হচ্ছে 70 কিলোমিটার দূর আমার বাড়ি গুয়াহাটির থেকে। তখন আমি বেরোনোর পর তখন মোটামুটি আমি এইসব কাজে আমি কথাও থাকবে, আমি যখনই যাব আপনাদের বাড়ি থাকবো, আমি কোনো হোটেলে থাকবো, হোটেল, কারণ আমাকে ফিল করতে হবে বাড়িতে কি আছে। ঠিক। তখন কি হলো, তখন আমি গাড়িতে যাচ্ছি, হঠাৎ করে রাস্তার মধ্যে গাড়িটা খারাপ হলো। মানে তখন শিলং পাবো আর। এটা কটার সময়? মোটামুটি 7টা বেজে গেছে। আমি সাধারণত মোটামুটি 1 ঘন্টা মানে 1.5 ঘন্টা লাগে বাড়ির থেকে। তো মোটামুটি আমি চলো সব চেম্বার সময় শেষ করে শুক্রবার বেরিয়ে গেছি। গাড়িটা খারাপ, গাড়ি খারাপ হলো। আমার চলো ঠিক আছে। ড্রাইভার বলছে কি দাদা আমি গাড়ি ঠিক করে দিই। ড্রাইভার চলো ঠিক আছে। ড্রাইভার গাড়িটা ঠিক করতে পারছে না, ঠিক আছে। তাহলে উনি বলে দাদা গাড়িটা ঠিক হবে না। তো তখন কি একটা রানিং গাড়ি ধরে চলে যেতে হবে? চলে না, আমার এখান থেকে মোটামুটি ধরুন 2-3 কিলোমিটার। ওই সময় কোনো রকম শিলংয়ের নেটওয়ার্ক পাওয়া যায় না। বিএসএনএলটা যখন ছিল, বিএসএনএল মোবাইল নেটওয়ার্ক পাচ্ছিলাম না। তো এটা 2022 ঘটনা বলছি। দাদা চলো আমি কাজ করি, তা আপনাকে আমি দিয়ে আসি, বাড়িতে দিয়ে আসি, বা পরে গাড়িটা ঠিক করি। এখন চলো চলো যাচ্ছি। বলছে 5 মিনিট লাগবে না, 15 মিনিট হলো, 20 মিনিট হলো, রাস্তা শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছে। আমি পাহাড়ের রাস্তা, টাইম লাগছে, চলো ঠিক আছে। তখন সেই রাস্তাও তো পুরো ঘন অন্ধকার রাস্তা, এবং লেপাট টেপাটও বেরোনোর চান্স থাকে। কালো বসে আমি ওনার বাড়িতে পৌঁছে গেলাম, 1/2 ঘন্টা লাগলাম। চলো ঠিক আছে। পিছনে তাকিয়ে দেখি ড্রাইভারটা নেই। আচ্ছা। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেছে। বলছি কি ড্রাইভারটা নেই মানে? মালিক বের হলো, আপনি কার সাথে আসলেন? আমি ড্রাইভারটা নিয়ে আসলে গাড়ি খারাপ। কোথায় ড্রাইভার দেখুন তো। মানে দেখুন, ভয় না, এটা তো কিছু লাগবে একটা। যে লোকটা গুয়াহাটি থেকে আমি একসাথে আসলাম, 1 ঘন্টা ট্রাভেল করে, রাস্তা গাড়িটা খারাপ হয়েছে, বাট গাড়িটা সাইড করে আপনার সঙ্গে হাঁটা শুরু করলো। লোকটা গেল কোথায়? মানে তার সঙ্গে কি একটু কিছুক্ষণ আগে অবধিও কথা বলেছেন? দুজন একসাথে চলছে। বাবা, ঠিক আছে। তারপর ড্রাইভারকে ফোন করলো, ফোন না বললো। ড্রাইভার বলতো আমি তো গাড়ির সামনে দাঁড়িয়ে গেছি। আমি সে যায়নি, মানে সে আসেনি আপনার সঙ্গে? কি বলো, উনি তো মানে আমার কথা দিব্য শাস্ত্রী তো চলে আসছে, নিজে হেঁটে চলে গেছে। কি হলো, তুমি নিয়ে আসছো বলে। তো এই নিয়ে তো দেখো, প্রথম বাড়িতে ঢুকলাম, একদম কি ফিল হতে পারে, ঠিক আছে। বাড়িতে ঢোকার পর বুঝে গেছি কি জিনিস, রাস্তায় বুঝে গেছি। তারপর আমি ওনাকে রাস্তায় কিছু ভৌতিক বা কিছু কোনো ফিল নর্মাল, যেরকম এত কথা বলে যাচ্ছি, এরকম বাড়ির কথা, তোমার বাড়ির কথা আলোচনা চলছে, এরকম হচ্ছে। তারপর ওই বাড়িতে যখন আমি রাতে থাকলাম, ঘটনা বললাম কি হয়েছে বলো। আমাকে বললো বাড়িতে কোনো শুভ কাজ হয় না, প্রচুর সাউন্ড হয়, আমরা থাকতে পারছি না, এরকম হয়। তারপর আমাকে বললো ঠিক আছে। আমার রাতে নর্মালি খাওয়া দাওয়া করে অনেক রাত, কেন শিলংয়ে মোটামুটি রাতে 9টা মানে মাঝরাতের মতো, রাতে 1টা হয়ে গেল। তো এটা 2022 ঘটনা বলছি। তখন আমাকে থাকতে দিলাম, সব ঠিক আছে। পরের দিনকে আমার যখন যে কোনো ফিল যখন আমার হয় না এসব, তখন আমাকে সাউন্ড দেবে, আমাকে কথা বলবে। তখন এটা ভদ্রভাবে হাত জোরে বলছে কি আপনি গুরুজি আপনি কিন্তু চলে যান। কে বলছে এটা? ফিল হচ্ছে, সাউন্ডের সঙ্গে বলছে। আমি যে রুমে রাখছি, আচ্ছা, দেখতে পাচ্ছি না। আচ্ছা, ফিল করছে আপনি কিন্তু চলে যান, হাত জোর করছে আমাকে। সাধারণত নেগেটিভ এনার্জি কখনো হাত জোর করে কখনো আমাকে বলে না, আমাদের কাছে তুই করে বলে আপনি এখানে চলে যান। তো মানুষ কেন যাবো এখান থেকে, আমি তো আসছি, আমার যে শিষ্য বারবার কষ্ট পাচ্ছে। তো তখন আমি ওদেরকে তোমরা কেন আসছো এখানে? আপনি চলে যান এখান থেকে, এখানে আমাদের এখানে একটা বাসা, আমাদের এখানে কাউকে থাকতে দিই না। তো আমি কেন আগে না, কেন না, আমি থাকতে দিই না। আমি চলো ঠিক আছে, ঠিক আছে। পরদিন সকালে যখন আমি, কিন্তু আপনি থাকলেন সারা রাত? হ্যাঁ, ওনারা মা আছে, যারা ঘরের মালিক তারাও আছে। সকালে যখন আমি যখন জব করতে, বা যখন সকালে আমি যেখানেই যাই, হোটেলে থাকি বা কারো জব হয় আমাদের, জব করছি, তখন জব করতে পারছি না। আমি জব করছি, গুরুমন্ত্র জব করছে, প্রচুর সাউন্ড আসছে আমার কানের মধ্যে, ঠিক আছে। তো সাউন্ড আসছে, আমাকে বলছে পারছি না। তারপর আবার
বলছিল, যখন কিছুক্ষণ পর দিকে আমার হাতে না মানে রক্ত পুরো আঁচড়। আঁচড়ের দাগ। চলো ঠিক আছে, 12 জব করতে দিচ্ছে না আমাকে। তখন আমাকে বলছে কি আপনি চলে যান, বারবার রিকোয়েস্ট করছে। তখন আমার লোকটা, তখন চা খেতে বসলাম, তো মালিকটাকে বললাম ঘটনা বলুন তো, এখানে কী আছিল, কী ঘটনা, যে খুলে বলুন। না কেন বলুন, কারণ আমার রাত্রেবেলা এই ফিল হচ্ছে। তখন আমাকে বললো ওনার যে কাকাতো ভাই, মানে কাকাতো ভাই এই বাড়িতে ছিল, ওনার ফুল ফ্যামিলি সুইসাইড করে মারা গেছে। 3টা বাচ্চা বা হাজবেন্ড ওয়াইফ 5 জনই মারা গেছে। তো ওনারাই এটাকে ওরা ডিস্টার্ব করছিল, মানে কোনো রকম নেগেটিভ না, অথচ নেগেটিভ হচ্ছে, কিন্তু আত্মাটা মানে মুক্তি পায়নি, ওখানেই থেকে গেছে। তখন আমি বললাম, যখন শুনলাম তখন বললাম এই রূপ নাকি 5 জনের যে নাম বললাম, এই টাইপের চেহারা, এত বয়স, এই টাইপের যখন মারা গেছিল তখন এই সব কাপড় পরা আছে নাকি? হ্যাঁ আপনি এগুলো সব দেখতে পেয়েছেন? তখন 5 জন ফিল সামনে চলে আসে, তো তখন বলছে এই কাপড় মারা, তো মনে আছে আপনাদের যখন আপনার ভাই কাকাতো ভাই যখন সুইসাইড মারা গেছিল, তখন ওনারা 5 জনই টাকার অভাবে বিষ খেয়ে মারা গেছে। ওনাদের বাড়ি অন্য কোথাও ছিল, মানে ওনাদের বাড়িতে এসে, ঠিক আছে, মানে একে 5 জনে বিষ খেয়ে ওই রুমেই মারা গেছে। ওই যে 5 জনের আত্মাটা ছিল, তারপর মোটামুটি যে ক্রিয়া হলো, মানে ক্রিয়ার পরে মোটামুটি বাড়ি এখন ক্লিন হয়ে গেছে। এটা হচ্ছে এরকম কথা তো অনেক আছে, এটা তো মানে অন্যরকম ফিলিংস একটা হয়েছে। আমার তো গায়ে কাঁটা, আমার এখন ওটা মনে হয় কে ছিল সাথে, ড্রাইভারটা কে ছিল। আমার এখন নিজের প্রশ্ন 2022 এখন বলি, যখন কি ছিল, শিলংয়ে যায়, শিলংয়ে তো প্রায় সময় ঘুরতে চলে যায়, এবং সে একবারও যেতে বলেনি যে ছেড়ে দিন, যাওয়ার দরকার নেই, ফিরে যান। না, নর্মাল আমার বাড়িতে নিয়ে গেছে। তার মানে আমি এটা বুঝতে পারলাম ওনারা চাচ্ছিল আমার আত্মাটা শান্তি পাক, মুক্তি পাক। কেন অনেক সময় কিছু অনেক নেগেটিভ তান্ত্রিক চলে আসে, ভয় দেখাবে, আপনার বাড়িতে কোন কে তন্ত্র মন্ত্র করেছে, কিছু তান্ত্রিক এরকম আছে, ভয় দেখেন, যত ভয় দেখাবে তত টাকা পাবেন। আমরা ক্লায়েন্ট যারা ভক্তরা আছে এমনি তো ভয় একদমই তারা ভয়, তার মধ্যে যদি আরো কোনো তান্ত্রিক যদি বলে দেয় আপনার বাড়িতে এই আছে, তাহলে আরো প্রবলেম বাড়বে। তো এই ধরনের ঘটনা হতো। তখনকার আমি বললাম এটা পজিটিভ, কোনো নেগেটিভ না, কোনো বাট শুভ কাজ হতো, তখন আত্মারা শান্তি পাচ্ছে। তো এখন বাড়ি ভালো সুস্থ আছে, এখনো যোগাযোগ আছে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্য আপনি একটা টোটকা বলুন, যে কেউ কারোর বাড়িটাকে যদি ঠিকঠাক রাখতে চায়, এরকম নেগেটিভ এনার্জি থেকে দূরে রাখতে চায়, তো সেই বাড়ির জন্য কোনো ক্রিয়া আছে যেটা পালন করলে বা সেই রিচুয়ালটা করলে বাড়িটা অ্যাটলিস্ট পজিটিভ থাকবে? তো বাড়িতে একটা ধুনো টাইপ একটা ইসে করতে পারে, বাড়িতে একটা মানে তৈরি করতে পারে। একটা হচ্ছে গোবর শুকিয়ে, গোবর প্রথম শুকাবে, শুকিয়ে একটা পাত্রে নিবে, পুরো ডাস্ট করে নেবে। আম গাছের পাতা যেটা শুকনো পাতাটাকে ডাস্ট করবে, করে একসাথে মিলাবে, গোবরের সাথে মিলিয়ে, আর সঙ্গে আবার কর্পূর দিবে। এই 3টা জিনিস একত্র করে যখন সন্ধ্যা সময় যখন ধুনা দিবেন বা সকালে ধুনা দিবেন, তো নারকেলের ছোবার সাথে যদি মিলিয়ে যদি ধুনা দিন না, তো এইরকম নেগেটিভ যত এনার্জি আছে থেকে পজিটিভ এনার্জি পাবেন। এটা কীরকম সময় লাগবে, মানে কতদিন দেওয়া উচিত? একটু ভালো পদ্ধতি। আম গাছের পাতা, শুকনো আম গাছের পাতা, গোবর, কর্পূর 3টা মিলিয়ে লাইফ টাইম দিতে পারেন। কোনো নেগেটিভ এনার্জি আসবে না, ভূত পেট যাই বলি। আর কোনো যদি কারো তন্ত্র ক্রিয়া করে থাকে, যেমন আজকাল চলছে বশীকরণ হোক বা উচ্চাটন হোক বা মারণ হোক, যাই হোক, এগুলো যদি কন্টিনিউ যে ধুনা দেয়, ওই বাড়িতে এইসব প্রভাব কখনো কাটবে না। আচ্ছা, একদম শহুরে যারা মানুষ, যারা হয়তো গোবরটা পাবে না, তাদের ক্ষেত্রে অন্য কিছু সাবস্টিটিউট আছে? স্যার তার একটা করতে পারে শুয়োরের দাঁত, যদি বন শুয়োরের দাঁত। কারণ আমাদের মুসলিম তন্ত্র যদি কারোর উপর করে থাকে বা মুসলিম ক্রিয়ার কারোর উপর, যেমন আজকাল যেটা ম্যাক্সিমাম চলছে, তার যদি নেগেটিভ যদি কাটাতে দীর্ঘদিন চলছে, তাহলে শুয়োরের দাঁত, বন শুয়োরের দাঁত শনিবার অথবা মঙ্গলবার যদি কেউ যদি ধারণ করতে পারে, কালো কাঠ দিয়ে, রূপো দিয়ে বাঁধিয়ে, এটা শুদ্ধ করে, তাহলে তন্ত্রমন্ত্র এফেক্ট কমে যাবে পার্টিকুলার ব্যক্তির উপরে। আর যদি পুরো বাড়িতে উপরে করা হয়েছে, ঠিক গেটের সামনে যদি পুঁতে দেয় অল্প বন শুয়োরের চামড়া অথবা আমাদের কি বলে আমাদের দাঁত যদি পুঁতে দেয়, তাহলেও আমাদের কেউ বাড়িতে তন্ত্রমন্ত্র কাজ করতে পারবে না। এটা খুব দারুণ কাজ, মানে মুসলিম তন্ত্র কোনো এফেক্ট পড়বে না, যত বড় তান্ত্রিক হোক। এটা খুব পাওয়ারফুলি টোটকা বলবো। বাড়ির একদম মানে কি, মানে উঠোনে নাকি ঢোকার মুখে? যারা এখন আমাদের থাকছে, যারা আমাদের ফ্লোরিশে আছে, এখন তো বাড়িতে নেই, সবই তো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটে মেন দরজার উপরে এন্ট্রি মানে ঝুলে রাখতে, কালো কাপড়ে বেঁধে ঝুলে রাখলেও হবে। আচ্ছা, ঠিক আছে। এই সময় অনেক সময় লোক বলতে পারে আমাদের হিন্দু বাড়িতে শুয়োরের
মানে চামড়া শুয়োরের দাঁত কেন ঝুলাবো, কিন্তু নেগেটিভ এনার্জি না। কেন আমাদের হচ্ছিল শুয়োরে কিন্তু আমাদের কিন্তু নেগেটিভ এনার্জি অনেক না, বিষ্ণুর বাহন তো। বিষ্ণু, কেন আমাদের বরাহ দেবতা, বরাহ দেবতা অবতার কে ছিল? শুয়োর ছিল তোমাদের। তো শুয়োর তো পৃথিবীর মধ্যে দাঁতটা নিয়ে উঠেছিল। তাহলে শুয়োর যখন হচ্ছে আমরা গরুকে আমরা গোমাতাও বলি আমরা, তাহলে শুয়োরকে কিন্তু সেই জায়গায় আমাদের দেওয়া উচিত। হ্যাঁ একদমই, মানে ওটা তো একটা মানে বিষ্ণুর অবতার ছিল শুয়োরটা, তো সেই জায়গা থেকে তার দাঁতটাও বলছেন ততটাই এফেক্টিভ। তত যে দাঁত অল্প চামড়া, যদি কালো শুয়োর হলো ভালো, নাহলে যদি বন শুয়োর হলো ভালো, বন শুয়োর পাওয়া মুশকিল টাউনের জায়গায়। তো কালো শুয়োরের যদি দাঁত আর চামড়া যদি কালো কাপড়ে বেঁধে যদি মেন দরজার উপর রাখা হয়। এটা কোনো বারের ব্যাপার আছে? শনি মঙ্গলবার, শনি মঙ্গলবারটা ভালো। আমাদের শনি মঙ্গলবারটাই আমাদের তন্ত্র ক্রিয়া ক্ষেত্রে খুব এফেক্টেড বেশি হয়, তো তাই শনিবার মানটা ভালো। এটা কি অমাবস্যায় পড়লে আরো ভালো? ভালো দেখুন এইটা হচ্ছে তো মানে তো এটা তো ন্যাচারাল জিনিস, তো ন্যাচারাল জিনিস যখন একদম ভালো। ন্যাচারাল জিনিসের কোনো শনি মঙ্গলবার কোনো নিরামিষ ক্ষেত্রে কোনো কথা নেই, কারণ নিরামিষ আমিষ কোনো কথা নেই। মন থেকে যা করবেন মন থেকে করবেন, মন মানে মাথা দিয়ে কাজ করবেন না। ও খেয়ে মঙ্গলবার নিরামিষকে বড়লোক হয়েছে, তা আমি নিরামিষকে বড়লোক হবো তাই নয়, যা করুন মন থেকে করতে হবে। খুব ভালো কথা বলেছেন। আচ্ছা শাস্ত্রীজি, একটা জিনিস জিজ্ঞাসা করবো, যে এটা প্রত্যেকেরই খুব জানার ইচ্ছা, আফটার ডেথ মানে মৃত্যুর পরে আমাদের শরীরে যে আত্মাটা থাকে বা যে এনার্জিটা থাকে সেটার কি হয়? দেখো মৃত্যুর পরে এনার্জি দেখুন সেটা আপনারা দেখে নেন, আমিও দেখিনি, ঠিক আছে। এখন আপনাকে মৃত্যু এখন দেখতে হবে আমাদের কি ন্যাচারাল মৃত্যু হয়েছে, ঠিক আছে। আত্মা কখনো মৃত্যু হয় না, আত্মা মৃত্যু হয় না। আত্মা এখানে দেহ ত্যাগ করবো, আরেক জায়গায় জন্মগ্রহণ করে, সেটি আমাদের সিস্টেম। তো অপমৃত্যু, অপঘাতে মৃত্যু হলে তারা আটকে যায়, তারা ম্যাক্সিমামই আমাদের যদি কোনো সৎ ক্রিয়া যদি না করা হয়, তখন কিন্তু আমাদের নেগেটিভ এনার্জি, ভূত প্রেত চালান এগুলোতে বেশিগুলো হয়। মানে পিণ্ড দান করা এই যে প্রসেসটা বা এই রিচুয়ালটা, এটা কি খুব ভাইটাল? তো পিণ্ড তো দান করতেই হয়। অপমৃত্যু মরা যেদিনই যতটা পারে 1 মাসের মধ্যে পিণ্ডদান করা উচিত। কেন হচ্ছে আত্মা কোনো শান্তি না, আত্মা যদি শান্তির নাম সে কিন্তু ঘুরবে কিন্তু। আর এরকম অনেক বাড়ি দেখেছি, যখন মৃত্যুর পরেও সে বাড়িতে আত্মাটা চলে আসে কিন্তু। দেখুন এই কথা শুনতে খুব, যারা আশেপাশের লোক বাড়ির লোক অনেক দেখেছি, অনেক ঘটনা হয়েছে, যখন লোক মারা গেছে আত্মা শান্তি পাচ্ছে না, অথবা আর কিছু পজিটিভ ভাবে মারা গেছে, বয়স্কও মারা গেছে, সেই ক্ষেত্রে আমি দেখেছি আত্মা অনেক শান্তি পায়নি, বাড়িতে ঘুরছে, ফিল হবে আমার মা যা কাজ করতো সেরকম ফিল হচ্ছে, পিছনে ঘুরছি, অনেকে দেখেছি। তাই জন্য বলবো আমাদের যে কোনো সৎ কাজগুলোকে আমাদের খুব তাড়াতাড়ি করা উচিত। আর সঙ্গে যেটা আমি বললাম ধুনোটা দেখেন, যখন আত্মা ভালো আত্মা হোক বা খারাপ আত্মা যাই হোক বলি আমরা, যে নামে ব্যাখ্যা দিই আমরা, সেই আত্মা কিন্তু আমাদের কিন্তু নেগেটিভ পাবো, কেন আমরা ওকে ভয় পাই আমরা। ঠিক কথা, ঠিক আছে, ভয় কিন্তু কাজ করে। আমরা যদি বাবা মা যদি মারাও যায়, সে আত্মা যদি বাড়িতে থাকে মানে যেতে থাকে, তাহলে কিন্তু আমরা ভয় পাচ্ছি কিন্তু এ বাবা আছে, মানে একটা মেন্টালিটি একটা কিন্তু একটা কোথায় না একটা ব্রেনটা হ্যাং হয়ে থাকে। আচ্ছা বাড়িতে কি মৃত ব্যক্তির ছবি রাখা উচিত? 100% রাখা উচিত। অনেকে বলেন যে না, তাতে নাকি আত্মা তার নিজের মায়াটা কাটিয়ে যেতে পারে না। লজিক, আমার একটা কথা বলি, আমি একটা আপনি তো তোমার তো পকেটে টাকা আছে, টাকা রাখো না, এখন ফোন পে জিপেতে থাকে না, তাও টাকা আছে কিনা? আছে অল্প কিছু, যাই হচ্ছে। আমার যেটা ভালো কোশ্চেন করলে, ম্যাক্সিমাম মনে বলে মৃত ব্যক্তির ছবি কেন রাখা যায় না? টাকা আমাদের আছে, টাকার মধ্যে কার ছবি আছে? অবশ্যই গান্ধীজি জীবিত আছে না, তা কি হয়েছে? মৃত হয়েছে, তবে কিভাবে মারা গেছে গান্ধীজি? গুলি খেয়ে অবঘাতে। তাহলে কি করবো? তাহলে টাকা ফেলে দেবো আমরা? লোকে বলে মৃত ব্যক্তি বেডরুমে রাখতে নি, ম্যাক্সিমাম মহিলারা দেখবেন বিছানার নিচে টাকা রাখছে, গডরেজে লুকিয়ে টাকা রাখছে, ঠিক আছে। তাহলে কি হবে বাড়িতে, কি হবে? লজিক আছে। তা যদি বাবা মা যে ফটো যদি না রাখা যদি যায়, তাহলে বাড়িতে টাকা রাখার অধিকার নেই আমাদের। খুব ভালো, ঠিক আছে। তার সঙ্গে আমাদের যে আছে গুরুদেবে আমরা পুজো করি, আমরা সিংহাসন রেখে, তো ওনাদের ফটো রাখেন। মা বাবা উপরে কেউ নেই পৃথিবীতে, তাহলে তো গুরুদেবের ছবি রাখা যাবে না? গুরুদেবের রেখে আমরা পূজা করছি না, আমরা যে গুরুদেব মানছে পুজো করছি না, তাহলে বাবা মা কে তাহলে কি হলো? মৃত্যুর পরে কোনো কানেকশন নেই। আর গুরুদেব মৃত্যুর পর সে তাহলে তার মানে ভগবান হয়ে যাচ্ছে। গুরুদেব মৃত্যুর পর
কথাটা শুনতে খুব বাজে লাগে, গুরুদেব মৃত্যুর পর সেটা আমাদের ভগবান হচ্ছে, আমাদের ওনার আদেশ, সবকিছু আদেশ মেনে চলবো আমরা। আর যে জন্মদাতা দিয়েছে তার মৃত্যুর পরে বাড়িতে ফটো নমস্কার রাখলে সে নেগেটিভ এনার্জি বা আত্মার শান্তি পায় না, লজিক কি আছে? মানে এগুলো পুরো একটা মিথ্যে রিউমার্স পুরোপুরি। দেখো অ্যাকচুয়ালি হচ্ছে, দেখুন মানে ভাইরাল হতে হবে তো, ঠিক আছে? ভাইরাল না হলে কি হবে? দেখুন আমাদের যে কোনো যুক্তি, জ্যোতিষ তন্ত্র যুক্তি ছাড়া কিছু, যে কোনো কথা যুক্তি লাগবে। যে বাবা মামার ছবি রাখতে পারছে না, তো টাকা কেন রাখবো আমি? ওদিন একটা বলেছিল বাবা মা যদি কোনো ব্রাহ্মণকে যদি পূজা, যখন বাড়িতে পূজা করেছে, সে যদি 500 টাকা দিন না, সামনে ভালো পূজা করবে, 10 টাকা দিলে পূজা, তাই মৃত ব্যক্তির সামনে ফটো আছে মহাত্মা গান্ধীর, ঠিক তো লজিক নেই। খুব ভালোভাবে আপনি বুঝিয়ে দিলেন। আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, আমরা একটু ওই কোশ্চেন অ্যান্সারের ওই পার্টটাই যাব। আমাদের কিছু সাবস্ক্রাইবার যারা আছেন তারা তাদের বিভিন্ন সমস্যা আমাদের কমেন্টসের মাধ্যমে লিখে জানান, তো আমরা সেখান থেকে যে কোনো 3টে কমেন্টস আপনার কাছ থেকে একটু জেনে নেব। অবশ্যই। আচ্ছা, এখানে সমীর সমাদ্দার বলে একজন লিখে পাঠিয়েছেন, আমি কল্যাণীর বাসিন্দা, গত 2-3 বছর যাবৎ আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেইখান থেকে আমার চাকরি চলে যায় এবং আমার স্ত্রীও গত 2-3 বছর ধরে ভীষণই অসুস্থ থাকছে। বর্তমানে আমার কোনো চাকরি নেই, কি করলে এখান থেকে আমি মুক্তি পাবো? তো এক্ষেত্রে উনি যেটা বলতে চাচ্ছে, ওনার ওয়াইফও হচ্ছে একটা কোনো রকম এজ, শারীরিক ন্যাচারাল হতে পারে, বয়সটা যদিও লেখেননি, ন্যাচারাল হতে পারে, অথবা কেউ তন্ত্র কি হবে, কারণ চাকরি চলে গেছে প্লাস বাড়িতে শান্তি নেই। তো এখানে দুটো প্রবলেম হতে, শত্রু দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে অথবা হেলথের জন্য হতে পারে। তো এই ক্ষেত্রে একটা আমি টিপস বলছি, টিপস না, যদি মা বগলাকে আরাধনা যেটা নিয়ম থাকে আমাদের, সেই নিয়ম যদি আরাধনা করা হয় সর্বশত্রুর থেকে রক্ষা পাবে, প্লাস হচ্ছে হলো হেলথ থেকে পজিটিভ পাবে। তো এটা হচ্ছে শুক্রবার থেকে কাজটা শুরু করতে হবে, মিনিমাম 41 ডেজ কন্টিনিউ করতে হবে, রাত 9টা থেকে 1টার মধ্যে এই ক্রিয়া করতে হবে। সামনে হচ্ছে সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন, লবঙ্গ, সে 3 পিস লবঙ্গ সেখানে দিবেন, মানে প্রদীপে দিবেন, আর সাদা সর্ষে প্রদীপে দিবেন। প্রদীপে দিয়ে বগলামার ফটো রাখুন, অথবা বগলামা মন্ত্র, বগলামা বীজ মন্ত্র, নাকি বীজ মন্ত্র গুরু আদেশ ছাড়া কখনো করা যায় না। বগলামার আপনার যদি ধ্যান সাধনা যদি করতে বলো 41 ডেজ। তো এই ক্ষেত্রে যদি রাত 9টা থেকে 1টা, কারণ আমাদের হচ্ছে রাত 9টা থেকে 1টা হচ্ছে বগলামার মেন পূজার সময়, সঠিক সময়। যদি এই ক্রিয়া করা যায় সর্বশত্রু দমন হবে, প্লাস হচ্ছে আপনার চাকরি ক্ষেত্রেও ভালো হবে, প্লাস হচ্ছে আপনার বাড়ির শান্তি, সুখ শান্তি, প্লাস হেলথের জন্য পজিটিভ রেজাল্ট পাবে কিন্তু। আচ্ছা, পরের যে বন্ধু আমাদের লিখে পাঠিয়েছে, এর পুরো নাম লেখা নেই, এর আইডি হচ্ছে অনির্বাণ07। গুরুজি, আমি ও আমার স্ত্রী ভালোভাবেই সংসার করছি, গত 5 বছর বাড়ি থেকে খুব চাপ আমাদের সন্তানের জন্য। আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করেছি, কিন্তু তাতে কোনো সমস্যা সুরাহা হয়নি এবং ডক্টরের কথায় আমাদের ফিজিক্যাল কেউই আনফিট নই, কিন্তু বাচ্চা কিছুতেই আসছে না, যদিও একবার মিসক্যারেজ হয়েছিল। আমাকে সঠিক পথ বলে দিন। তো এক্ষেত্রে যদি আমি বলি, তো বাচ্চার ক্ষেত্রে অনেক সময় হরস্কোপ খুব ভালো, দুজন পজিটিভ, হাতের খুব লক্ষণ ভালো আছে। তো যদি আমাদের ঈশান কোণ, বাস্তু হিসেবে আলোচনা করছি, যে ঈশান কোণে যদি আমাদের টয়লেট বা অথবা ঈশান কোণে যদি আমাদের মাস্টার বেডরুম হয়ে থাকে, যখন আমরা বেবি যখন কনসেপ্ট যখন করবে, ঈশান কোণে যদি বেবি কনসেপ্ট যদি থাকে, তখন কিন্তু আমাদের বেবি কনসেপ্ট হয় না। কারণ ঈশান কোণটা হচ্ছে বয়স্ক, মানে এজের জন্য, কিন্তু পার্সনের জন্য ঈশান কোণে, যেটা আমাদের পূর্ব আর উত্তর যে কোণটা হচ্ছে, সেখানে যদি বেবি প্ল্যানিং করা হয় তো বারবার কিন্তু মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা থাকবে, অথবা মানে হেলথ ভালো থাকা সত্ত্বেও বেবি কখনো আসে না। কিন্তু তার জন্য যদি ঈশান কোনো অপশন নেই, আপনাদের আর কোনো বেডরুম নেই, তো সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, প্রত্যেক শনিবার করে কাজ করবেন, একটা যে কোনো লোহার পাত্রে অল্প জল, সেটা গঙ্গার জল, অল্প চিনি দিয়ে সে আপনার বিছানা নিচে রেখে দিবেন। এই জলটা দিয়ে পরদিন কী করবেন, আপনার হাজব্যান্ড ও ওয়াইফ দুজনেই এই জলটাকে মুখ ধুবেন আর হাত পাও ধুবেন। যদি এই যে কনসেপ্ট পড়া হয়, তাহলে বেবির ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট চলে আসে। বাহ, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের পরের যে বন্ধু নাম হচ্ছে সৈয়দ রাজু, উনি লিখে পাঠিয়েছেন যে গুরুজি, আমাকে যদি সরকারি চাকরি পাওয়ার কোনো টোটকা বলে দেন তাহলে খুব উপকার হয়। দেখুন, এটা তো
বিশাল মিরাকল কথা, সরকারি চাকরির উপর টোটকা কোনো হয় না, একদম। চাকরি নিয়ে টোটকা না, কিন্তু বাট সাকসেসের জন্য যদি কথা বলি আমরা, সেক্ষেত্রে আমরা বলতে পারি সাকসেস কখন হবে, বা যখন খালি যে গভর্নমেন্ট সার্ভিস পেলেই যে খালি চাকরি হবে, একদমই তাই। তাই না, প্রাইভেট সেক্টরে অনেক লোকে আছে আমাদের লাইফে সাকসেস হতে লাগে। না, কিন্তু আমার কি মনে হয় জানেন তো শাস্ত্রীজি, সেটা হচ্ছে অনেকের বাড়ি থেকেও কিন্তু এটা একটা ফোর্স থাকে যে না তুই সরকারি চাকরির চেষ্টা কর, এটা একটা থাকে মাথার উপর চাপ বা ট্রমা। লজিক নেই, এটা আগের দিন হতো, এই প্যাটার্ন চলছে, বাট আমার লাগে সাকসেস লাগে চাকরিতে, যে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক। তো ঠিক আছে, একটা টোটকা বলছি যারা সার্ভিসের জন্য মানে চেষ্টা করছে বা প্রিপারেশন নিচ্ছে। তো যদি আমাদের মানে মানে ঈশান কোণ, যেটা ঈশান কোণে বলি, সেই ঈশান কোণে যদি আপনি যদি যখন হচ্ছে একটা তামার ঘট নেবেন, তামার ঘটে একটা তামার ঘটে, সেখানে 1 টাকা কয়েন্স আর হচ্ছে অল্প সাদা সর্ষে আর অল্প কাঁচা হলুদ, সে এটাকে পুজো পাঠ করে, পূর্ণিমার সময় পুজো পাঠ করবেন, পুজোর সময় ওং গাং গণেশাই নমঃ এই মন্ত্রটা জপ করে লাল কাপড়ে মুড়িয়ে যদি আপনি যে বেডরুমে রেখে দেবেন, যে রুমে থাকছেন, তাহলে দেখবেন আপনি চাকরির ক্ষেত্রে একটা পজিটিভ এনার্জি আসবে, আর ও যেটা চাকরির ক্ষেত্রে যে পড়াশোনা করতে হয়, সেই পড়াশোনার ক্ষেত্রে ফোকাসটা চলে আসবে। চেষ্টা করুন, গভর্নমেন্ট সার্ভিস হবো, আমি বলবো সাকসেস হওয়ার দরকার, গভর্নমেন্ট বা প্রাইভেট বলে কথা নেই, সবসময় মনে রাখবেন। বাহ, খুব ভালোভাবে আপনি বুঝিয়ে দিলেন আমাদের বন্ধুদের। আচ্ছা, এবারে আমার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হচ্ছে কোনো এমন একটা মন্ত্র আপনার মনে হয় যে প্রত্যেক মানুষের পাঠ করা উচিত প্রত্যেক দিন, সেটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। যে কোনো মন্ত্র, আমাদের গণেশের মন্ত্র জপ করা উচিত প্রত্যেকদিন গণেশের মন্ত্র জপ করা উচিত। শুধু কারো সম্ভব যেটা বাড়িতে করুন, যদি 21 পিস দুব্বা বা 3 পিস দুব্বা, যদি গণেশ দেবতা যদি আমরা 5 চরণে গিয়ে, বা সঙ্গে আদা আর অল্প 3 পিস দুব্বা, সে যে গণেশকে যে অর্পণ করুন, ওং গাং গণেশাই নমঃ 108 বার জপ করবেন, রোজ জপ করবেন। আর বুধবার কোনো মন্দির হোক অথবা আপনি নিজের বাড়িতে হোক, আপনি দুব্বার সঙ্গে যদি আদা দান করুন, দেখবেন সর্বকাম থেকে সিদ্ধি হবে। আর সঙ্গে যদি পসিবল হয় 8 মুখী রুদ্রাক্ষর গলায় লাল সুতা দিয়ে ধারণ করুন, দেখবেন সর্বক্ষেত্রে জয় হবেন, যে কোনো সেক্টরে হোক। ভালো থাকুন। বাহ, অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে আবারও থ্যাংক ইউ। সেটা হচ্ছে আপনি আপনার মূল্যবান সময় বার করে আমাদের স্টুডিওতে এসেছেন। পরবর্তীকালে আবারও আপনি সময় পেলে আমাদের সময় দেবেন। ভালো থাকবেন। জমা কাকা।